হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই শুনতে পাচ্ছি? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে, আমরা দেখি আস্তে আস্তে শুরু করি। কয়জন আসলো? চার, চারজনের মতো। আচ্ছা, আমরা একটু ওয়েট করি, দেখি 1-2 মিনিট কেউ আসলে আরো, তারপর শুরু করতেছি। আচ্ছা, আমরা তাহলে শুরু করি। গতকালকে আমরা যে টাস্কগুলোর কথা বলছিলাম, যে আজকের ক্লাসের আগে টাস্কগুলো এমনিতে দেখে আসতে, সবাই কি মোটামুটি দেখছিলেন? আহ, হ্যাঁ, আমি মোটামুটি দেখছি। আচ্ছা, ফাইন। জি ভাই। ভাই ওই হ্যাঁ, ওখানের কি আমাদের এই আমাদের কি ওই যে অয়েলার থিওরাম আর হচ্ছে ফার্মার্স ল এই জিনিসগুলো দেখানো হবে? বিগিনারের ক্ষেত্রে আমি একটু চেক করে দেখি আমরা কি আমাদের সিলেবাস এটা রাখছিলাম কিনা, আমার এক্স্যাক্টলি খেয়াল নাই, কারণ মাঝখানে সিলেবাস চেঞ্জ হয়েছে। তো তো ওইটার উপর বেস করে আমি যদিও ম্যাটেরিয়াল আপডেট করছিলাম, বাট আমার এই মুহূর্তে মনে নাই। একটু দেখি। মডুলার অয়েলার টোসেন্ট, হ্যাঁ অয়েলার টোসেন্ট আছে। ওই মানে ফার্মার্স থিওরেমটা একটু মানে আলাদা জিনিস যদিও, বাট ওটা নিয়ে হালকা পাতলা কথাবার্তা বলবো আর কি। মডুলার অ্যারিথমেটিক নিয়ে কথা বলা হইলে এবং অয়লার টোরশন সম্পর্কেও জানা হইলে তারপরে ফার্মার্স থিওরেমটা নিয়েও একটু কথাবার্তা বলার ইচ্ছা আছে। কারণ এগুলা দরকার হয় মাঝে মধ্যে, মডুলো ইনভার্স আমাদের বের করা লাগে। সো ওই কেসগুলাতে ফার্মার্স থিওরেমটা কাজে লাগে। আহ, মানে এটা আসলে কি ওই একটা ইকুয়েশনের মতো মনে রাখা লাগে, এর বাইরে কিছু না। মানে আমাদের অনেক ম্যাথমেটিক্যাল প্রুফ করতে হবে এরকম কোনো কিছু নাই ওটাতে। না ভাই, সো ওই ওটা দিয়ে মানে আমি হুম, সলভও করছি, মানে আমার হ্যাঁ একসেপ্টও হয়েছে, কিন্তু ভাই হ্যাঁ এর হ্যাঁ। ভিতরের জিনিসগুলা এই মানে একটু আচ্ছা, মানে তুমি কি অজানা, তো এই কারণে। কি প্রবলেম সলভ করছিলা কোনটা? ওই 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 আমাদের ওই যে ওই যে 2 টু দি পাওয়ার n কিংবা হচ্ছে পাওয়ার টু দি পাওয়ার 2, মানে ও ওইগুলা মানে মডুলার ইকুয়েশন। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, এটা 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 দেখানো যাবে, এটাতে কোনো সমস্যা নেই। এটা ইজিলি দেখানো যাবে। তো হ্যাঁ, এটা এটা নিয়ে ডিসকাশন হবে আমাদের। বেসিক্যালি কি আজকে তো ক্লাস নাম্বার কত? আজকে ক্লাস নাম্বার হইতেছে 14। আমাদের টেকনিক্যালি যে টপিক গুলা বাকি আছে আর, তো এগুলা হইতেছে নাম্বার থিওরির উপর অনেকগুলা ক্লাস হবে। আমার ইচ্ছা হচ্ছে একদম 18 নাম্বার ক্লাস পর্যন্ত আমি নাম্বার থিওরি রাখবো। মানে এইখানের যেই আহ, আহ, আমাদের সিলেবাসটা আছে। আর সর্টিং অ্যালগোরিদম নিয়ে আমাদের 2-3টা ক্লাস, 4টা ক্লাস নেওয়ার প্ল্যান। আর গ্রেডি টেকনিক নিয়ে একটা। আর একদম লাস্টের যে ক্লাসটা থাকবে সেই ক্লাসটাতে হচ্ছে আমরা 8 কুইন প্রবলেমের একটা ব্যাপারে একজন ভাই, সাব্বির ভাই মেবি বলছিলেন যে 8 কুইন প্রবলেমটা দেখানোর। আমি ওই পুরাটা ক্লাস ধরে 8 কুইন দেখাবো। কারণ এখন কেন পুরা ক্লাস ধরে 8 কুইন, এর পিছনে কারণ হইতেছে যে আহ, এই 8 কুইন, 8 কুইন এবং সুডোকু সলভার দুইটাই দেখানোর ট্রাই করবো, বাট মেবি টাইম পাবো না দুইটা এক ক্লাসে। বাট 8 কুইনটা আমি ট্রাই করব পুরাটা ক্লাসে যেন নেওয়া যায়। যদি দেখি যে কোনো কারণে আমি 1 ঘন্টার মধ্যে 8 কুইন শেষ করে ফেলতে পারছি, তাইলে আমি সুডোকু সলভার যেটা ওইটাতে হাত দিব, কিন্তু প্রবাবলি শেষ হবে না, কারণ সুডোকু হচ্ছে 8 কুইন থেকেও ডিফিকাল্ট। বাট ওইটার খুব সুন্দর একটা প্রুনিং ছিল, বাট মেবি ওইটা নেক্সট টাইম। আসলে টাইম হবে না বিগিনারে। বিগিনারের জন্য এটা সুইটেবলও না আসলে, কারণ এটা একটু অ্যাডভান্স লেভেলের ব্যাক ট্র্যাকিং লাগে। সো 8 কুইনটা আমি হচ্ছে ক্লাস নাম্বার 24-এ দেখাবো। হয়তো বা অনেকের ব্যাক ট্র্যাকিং রিকারশনের মাঝখানে সবাই একটু প্র্যাকটিস করতে থাকবে নাম্বার থিওরির সাথে সাথে, যেহেতু নাম্বার থিওরিতে কোডিং কমপ্লেক্সিটি খুব বেশি একটা নাই। তো এই সময় আমি আপনাদের সাজেস্ট করব যে একদম কোর্সের শেষ পর্যন্ত প্রতিদিন একটা করে অ্যাটলিস্ট রিকারশনের প্রবলেম আপনারা দেখেন বা সলভ করেন। আহ, নতুন নতুন হইলে ভালো হয়, একটু ডিফিকাল্ট জিনিসগুলো দেখার ট্রাই করেন। তাইলে যেটা হবে যে আস্তে আস্তে যখন ওই আমরা লাস্টে একদম ব্যাক ট্র্যাকিং এর একটা প্রবলেম দেখবো 8 কুইন, তো তখন ওইটার কোডিংটা খুব ইজি মনে হবে আপনাদের কাছে এবং আইডিয়াটাও পুরাটা খুব সিম্পলি বুঝবেন। তো এটা হচ্ছে সাজেশন। কারণ নাম্বার থ্রির ক্ষেত্রে খুব বেশি স্ট্রাগল আপনাদের করা লাগবে না, এটা আমার অ্যাজাম্পশন। যদি না ম্যাথে খুব বেশি দুর্বল হন, খুব বেশি কষ্ট হবে না। নাম্বার থিওরিতে মজাই লাগবে। কোডিং বা ক্লাসগুলো খুব একটা কঠিন হওয়ার কথা না। যা ঝামেলা হয় অনেকেরই ব্যাক ট্র্যাকিং এসে ঝামেলা হয় বা রিকারশনে এসে ঝামেলা হয়, কোডিং কনসেপ্টে একটু উইকনেস থাকার কারণে। আচ্ছা,
একটু আচ্ছা ভাই, হ্যাঁ হ্যাঁ শোভন ভাই বলেন। আমি হচ্ছে মানে 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 আমাদের যে কয়েকটা ক্লাস হয়েছে এগুলার হুম, হুম, মধ্যে মানে মোটামুটি হচ্ছে মানে আমার সবগুলাতেই আছে, যদিও মানে মানে সবগুলা মানে যে গুলা কন্টেস্ট গুলা হয়েছে হ্যাঁ, সবগুলাতে কয়েকটা মানে একটা হোক, দুইটা হোক, তিনটা হোক, চারটা হোক হুম, 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 মানে সলভ আছে। হুম, হুম, কিন্তু আমি কখন বুঝবো যে হচ্ছে মানে আমি মানে আমার মানে এটা তো বিগিনার মানে ইন্টারমিডিয়েট এর জন্য উপযোগী কিনা। আচ্ছা। আর আহ, আমাকে যদি বলেন যে হচ্ছে হুম, আমি পারি না কোনটা, আপনার যে ক্লাসগুলা হয়েছে হুম, 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 মানে মানে রিকারশনটা একটু একটু পারি, কিন্তু ব্যাক ট্র্যাকিং এ মানে আমার একটাও সলভ নাই আপাতত। আচ্ছা, ওকে, আমি ফাইন। কিভাবে বুঝবো যে আচ্ছা, সো ফার্স্ট কোশ্চেনটার অ্যান্সার আমি দেই। মানে সবচেয়ে বড় কথা হইতেছে যে মানে এরকম খুব ফাইন একটা লাইন টানা আসলে খুব ডিফিকাল্ট, যে কেউ ইন্টারমিডিয়েটের জন্য আহ, কখন তারে সাজেস্ট করা যায় বা যায় না, কিন্তু একটা গ্রে এরিয়া আছে, আমি গ্রে এরিয়াটা একটু এক্সপ্লেন করি আর কি। তো প্রথম কন্ডিশনটা হইতেছে, তুমি যতই বিগিনার কোর্সে যতই খারাপ করো বা ভালো করো ম্যাটার করে না, যদি তোমার প্রোগ্রামিং এর প্রতি আগ্রহ থাকে। হ্যাঁ, এখন এটা কেন বললাম, এরকম অনেক স্টুডেন্ট, অনেক অনেক মানে আমি ধরো যদি লিস্ট খুলে বের করা শুরু করি, দেখা যাবে যে 70-80 জন বা 100 জন হয়তো এরকম পাওয়া যাবে যারা বিগিনার কোর্সে ছিল এবং মোটামুটি ভালো করছে, কিন্তু তাদের আসলে প্রোগ্রামিং এর প্রতি ভালোবাসা ছিল না। এখন তারপরেও ভালো কেমনে করে, কারণ আমাদের যেই কন্টেস্ট গুলো হইতো তারা হয়তো বা সেটাই পার্টিসিপেট করতো। অনলাইন থেকেও কিন্তু তোমার সলিউশন দেখে সাবমিট করা যায়, এটা কিন্তু এই সাইট থেকে কোনোভাবেই, বা তুমি ওইখান থেকে তোমার যে ক্রুশাল পার্টটা, একটা আইডিয়া, একটা প্রবলেমের যে আইডিয়াটা, এটা ধুপধাপ তুমি যদি চিন্তা না করেই দেখে ফেলো, তখন কিন্তু আর সলিউশনটা তোমার নিজের থাকে না। তো এইভাবে অনেকেই প্রবলেম সলভ করে করে হচ্ছে কন্টেস্টে ভালো করছে। তো এটা কিন্তু বুঝার কোনো উপায় নাই। তো আমাদের স্কেল অনুযায়ী সে ভালো কন্টেস্টেন্ট ছিল, ভালো প্রবলেম সলভার ছিল, সে ইন্টারমিডিয়েটেও আসছে, সে অ্যাডভান্স কোর্সও করছে। তো আহ, এরকম 15-20 জন মানে একদম এই ফুল ফ্লোতে কমপ্লিট করার পরেও দেখা গেছে তাদেরকে যখন কোনো আহ, আহ, ধরো কি বলা যায়, আমরা কোনো কোম্পানির জন্য তাদেরকে অল্প কয়েকজনকে, প্রবাবলি 4-5 জনকে আমরা আলাদাভাবে রেফার করছিলাম। তো তার মধ্যে 2-3 জন ওকে খুব ভালো করছে। বাকি এরকম একটা পার্সেন্টেজ ছিল, মানে বুঝছো ফ্লোটা দেখো, বিগিনার, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্সড, মানে তিনটাই ক্রস করে আসা স্টুডেন্ট আমি। মানে শুধু বিগিনারের কথা বলতেছি না আর কি। তো এরকম 2-3 জন ছিল যারা একদম বেসিক কোডিংও করতে পারে না ইন্টারভিউতে যাওয়ার পর। বেসিক বলতে ধরো এই যে প্রাইমারিটি টেস্টিং এর যেই গতকালকে আমরা প্রুফটা দেখছিলাম যে কেন স্কোয়ার রুট এনে কাজ করে, সিফ কিভাবে কাজ করে, এই বেসিক জিনিসগুলোই তারা তখন বলতে পারে নাই। এরকম পরে আমরা তো লজ্জায় পড়ে গেছিলাম যে কি ঝামেলা হইলো। তো কোম্পানি ইন্টারনাল ছিল দেখে ঝামেলা হয় নাই, মানে জিনিসটা আসলে খুব বেশি একটা বাইরে আহ যায় নাই। তো এই কথাটা কেন বললাম, তোমার যদি কন্টেস্ট একটু খারাপও হয়, তুমি দেখলা যে কোনো প্রোগ্রামিং কন্টেস্টে অংশ নিছো, হয়তো বা আমাদের প্র্যাকটিস কন্টেস্ট গুলোতে পারফরমেন্স একটু খারাপ হয়েছে বা ভালো হয়েছে বা যাই হোক, এটা আসলে কোনো প্রবলেম না। আমরা তাদেরকেই আসলে এনকারেজ করি নেক্সট লেভেল গুলোতে যাওয়ার জন্য, যাদের প্রোগ্রামিং এর প্রতি আগ্রহ আছে, এন্ড যারা অলরেডি এখানে ধরো তুমি বিগিনার কোর্স করছো, তোমার কাছে যদি মনে হয় যে তুমি শিখতে পারতেছো এন্ড তুমি তোমার মতো করে শিখতে পারতেছো আলটিমেটলি, যে হয়তোবা সবকিছু ফাইনালি গুছায় নিতে তোমার কোর্স শেষ করার পরে আর 1 মাস লাগতে পারে, 2 মাস লাগতে পারে, বাট তুমি তোমার মতো গুছায় নিতে পারবা, একটু তোমার ভরসা আছে। হয়তোবা তোমার পেস একটু স্লো, তুমি কোর্সের পরে তোমার একটু ভরসা আছে যে তুমি কমপ্লিট করতে পারবা। তো এরকম যদি হয় এন্ড প্রবলেম সলভ করতে তোমার ভালো লাগে, তুমি মোটামুটি শিওর যে তুমি কমিটমেন্ট ধরে রেখে ইন্টারমিডিয়েটে আরো ভালো করবা, তাইলেই তুমি ইন্টারমিডিয়েটের জন্য আসলে এলিজিবল। এরকম আলাদা কোনো স্কেল আমরা ধরি না, কিন্তু একটা অফিসিয়াল স্কেল আছে যেটা ওই যে মেনটেন করা হয় আর কি প্রত্যেকটা ব্যাচের ক্ষেত্রে, যে যারা পাশ করতেছে তাদেরকে এনকারেজ করা হয় যে ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স কোর্স গুলোতে আসার। কিন্তু এটা মানে কোনো স্ট্রিক্ট রুল না। কারণ পাশ করার, একটা স্টুডেন্ট পাশ করতেছে কিনা এটার ক্ষেত্রে কিছু কিছু মেট্রিক চিন্তা ভাবনা করা হয়, যেগুলা অলওয়েজ খুব একটা ভ্যালিড না আর কি। সো মানে টেকনিক্যালি কোনো ধরাবাঁধা কোনো রুল নাই। মানে তোমার তোমার যদি পার্সোনালি মনে হয় যে মেজরিটি প্রবলেম তুমি সলভ করতে পারতেছো, তুমি ক্লাসগুলা বুঝতেছো, তুমি কোডগুলা করতে পারতেছো, হয়তো একটু টাইম লাগতেছে, প্রবলেম নাই, অ্যাকচুয়ালি তাইলেই তুমি নেক্সট লেভেল গুলার জন্য তুমি অ্যাকচুয়ালি প্রস্তুত, আমার কাছে এটা মনে হয়। আর আমি জাস্ট ধরো পারফরমেন্সের পার্টটা খুব একটা
খুব একটা আর কি প্রথমে বিগিনার ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আমি ধরা বাঁধা কোনো রুল আসলে রাখতে চাই না। কেন? কারণ ওই সময়কার পারফরমেন্স গুলো খুবই ধোঁয়াশা, মানে একটা স্টুডেন্টকে বোঝা যায় না। ধরো তুমি হয়তো বা অনেক ভালো করতেছো এখন, বাট তুমি আসলে হয়তো বা কোডিং এ অত একটা ভালো না, তুমি মানে ফ্লোটা হয়তো বা বুঝতেছো না, কোনো একটা কারো কাছ থেকে হেল্প নিয়ে করে ফেলতেছো বা সামথিং, এরকম অনেক অনেক কেস থাকে। সো বোঝা যায় না আসলে, একটা খুব ধোঁয়াশা থাকে। সো বিগিনার ইন্টারমিডিয়েট পর্যন্ত আসলে ওরকম কোনো ধরা বাঁধা নাই, বাট অ্যাডভান্সের ক্ষেত্রে খুবই স্ট্রিক্ট। ওই এই কারণে দেখো যে অ্যাডভান্সের কোর্স খুব কম লঞ্চ হয়, কারণ আমরা ওরকম সুইটেবল ক্যান্ডিডেট খুব একটা পাই না যাদেরকে দিয়ে অ্যাডভান্স কোর্সটা নেওয়া যায়। ওকে, আচ্ছা ভাই, আমি গতকাল জার্নিতে থাকার কারণে, ওকে, কষ্ট করে একটু দেখে নিন ভাই, রেকর্ডিং তো দিয়ে দেওয়া হয়েছে, একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিতে হবে। আচ্ছা, ঠিক আছে। তো শোভন ভাই কি অ্যান্সারটা পাইছেন মোটামুটি? জি ভাই, বুঝতে পারছি। ওকে, আর ভাই একটা কোশ্চেন ছিল ভাই। জি জি নাজমুল ভাই বলেন। ভাই ওই যে আপনি যে ভাই ওই যে নতুন যে টেস্টটা দিয়েছেন ভাই, এটা তো ভাই আমি কোনো কোশ্চেন পাচ্ছি না ভাই। তাই? না। এরকম তো হওয়ার কথা না। আচ্ছা আমি দেখি তো একটু। এটা তো এটা তো অলরেডি রানিং, এন্ড কোশ্চেন তো সবই এখানে আছে। তাই ভাই আমি ভাই ওপেন লগ ইন করার পর অন্য সময় যেভাবে ওপেন হয় ভাই, এটা ওপেন করতে পারতেছিলাম না, সেই কারণে আমি ভাই একটু কনফিউজ ছিলাম ভাইয়া আর কি। কি পাসওয়ার্ডটা দিছিলেন? পাসওয়ার্ড লাগবে কিন্তু। ভাই পাসওয়ার্ডটি তো ভাই দেওয়ার কোনো পাচ্ছি না আর কি। আপনি লগ ইন করছেন? হ্যাঁ ভাই, আমি লগ ইন করছি ভাই। লগ ইন করার পর পাসওয়ার্ড তো এই যে ডেভসিপিএনটি প্রাইভেট, এটা তো হওয়ারই কথা ভাই, এটা তো। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আবার ট্রাই করে আমি আপনাকে। আবার একটু ট্রাই করে দেখেন তো ভাই, এটা অন্য আচ্ছা কোনো ঠিক ইস্যু। আছে। ব্রাউজার চেঞ্জ করে দেখেন, মাঝে মধ্যে ভিজাজ একটু ঝামেলা করে। আর ওদের একটা স্টেবল ভার্সন আছে, cn.vijaj.net। সিএন বলতে চায় না অ্যাকচুয়ালি, cn.vijaj.net, এটা স্টেবল ভার্সন। আমি জানি না এখন এটা অ্যাভেলেবল কিনা, একটু দেখি তো। এটা দেখি একটু, এটা যদি থাকে তাইলে আমরা এটা ইউজ করতাম মাঝে মধ্যে। এটা একটু স্লো কিন্তু স্টেবল, মানে এই ধরনের হুটহাট ঝামেলাগুলো হয় না এটা। So আচ্ছা একটু ঠিক আছে, আমি দিয়ে আবার ট্রাই দেখেন। করে দেখছি ভাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, এটা খুবই খুবই স্লো, আস্তে আস্তে আসতেছে, বাট এমনিতে সবকিছু ঠিক থাকার কথা। সবাইকে এমনিতে কন্টেস্ট দেখতে পাইতেছেন যে প্রবলেম গুলা, মানে হ্যাঁ ভাইয়া, দেখতে পাচ্ছি। ভিজিবল তো? ওকে ফাইন, তাইলেই হইতেছে। আচ্ছা, তো আহ আমরা আজকের ক্লাস শুরু করি। আমাদের টপিক আমরা আজকে ওকে, আমাদের আজকের প্ল্যান হচ্ছে আমরা একটু প্রাইম জেনারেশন নিয়ে কথাবার্তা বলবো। কিভাবে আসলে প্রাইম নাম্বার জেনারেট করা যায়। তো লাস্ট ক্লাসে আমরা যেটা দেখছিলাম যে প্রাইমালিটি টেস্টিং। তো প্রাইমালিটি টেস্টিং দিয়ে আমরা একটা নাম্বার কি প্রাইম না এটা 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 বের করতে পারি। তো এখন যদি আমাদেরকে একটা প্রবলেম দেওয়া হয় এবং আমরা প্রাইমালিটি টেস্টিং এর রান টাইম কমপ্লেক্সিটি দেখছিলাম, প্রাইমালিটি টেস্টিং এর রান টাইম কমপ্লেক্সিটি আমাদের ছিল স্কয়ার রুট অফ n। ওকে, তো কেউ কি বলতে পারবেন এই যে প্রাইমালিটি টেস্টিং এর আমাদের স্কয়ার রুটের ফর্মুলাটা, এটা n এর ভ্যালু ম্যাক্সিমাম কত পর্যন্ত সে আন্ডার 1 সেকেন্ড হচ্ছে আমাকে ভার্ডিক্ট দিতে পারবে একটা নাম্বারের জন্য? রাফলি n এর ভ্যালু কত হইতে পারবে হাইয়েস্ট? মানে আমি উইদিন 1 সেকেন্ড আউটপুট চাই, তো n এর ভ্যালু ম্যাক্সিমাম কত হইতে পারবে? So 10 to the power 10 18. স্কয়ার। 10⁻16। কেন 10⁻16? কারণ 10⁸ সংখ্যক অ্যাকচুয়ালি ইটারেশন উইদিন 1 সেকেন্ড সম্ভব, রাইট? সো আমি যদি 10⁸ এর স্কোয়ার করি, আমি 10⁻16 পাবো।
দ্যাট মিনস n এর ভ্যালু যদি 10⁻16 হয়, সো স্কয়ার রুট অফ n এ আমার নাম্বার অফ ইটারেশন আসে 10⁻16 এর স্কয়ার রুট, যেটা 10⁸ তো রাফলি 10⁻16 পর্যন্ত এরকম লেভেলের নাম্বার আমি উইদিন 1 সেকেন্ড আউটপুট দিতে পারবো। মানে একদম মানে কানায় কানায় হচ্ছে দেখা যাবে যে 1 সেকেন্ডে পাস করতেছে, বাট মাল্টিপল টেস্ট কেস থাকলে সে ধরা খাবে, টিএলই খাইতে পারে। তো এটা খারাপ কোনো আসলে অ্যালগরিদম না। স্কয়ার রুট অফ এন একটা সিঙ্গেল নাম্বারের জন্য এটা গুড এনাফ। আর নাম্বার যদি মানে সিগনিফিকেন্টলি বড় হয়, লেটস সে 10⁻15 বা 14 লেভেলের নাম্বার, এন্ড আমাকে হয়তো 50টা থেকে 100টা টেস্ট কেস আমাকে হ্যান্ডেল করা লাগবে, সেই ক্ষেত্রে এটা খুবই ভালো অ্যালগরিদম। আর যদি অনেক অনেক নাম্বার আমাকে হ্যান্ডেল করতে হয়, লেটস সে টেস্ট কেস থাকতে পারে 1 লাখ, এবং নাম্বার গুলাও হইতে পারে 10⁻16 বা 17 এই লেভেলে, এবং আমাকে এই 1 লাখ সংখ্যক টেস্ট কেস উইদিন 1 সেকেন্ড হ্যান্ডেল করা লাগবে বা 2 সেকেন্ড হ্যান্ডেল করা লাগবে, তখন আসলে মিলার রাবিন টাইপের প্রাইমারি টেস্টিং অ্যালগরিদম গুলো বেটার। তো ওগুলো একটু অ্যাডভান্সড, অনেকে এগুলাকে ব্ল্যাক বক্স হিসেবে ইউজ করে। আমরাও কন্টেস্টে তাই করতাম শুরুর দিকে, পরে কাহিনীগুলো বুঝছিলাম। ওকে, তো এখন আমাদের টার্গেট হচ্ছে যে এন আসলে এত বড় হবে না, আমাদের এন হয়তো বা 10⁻6 লেভেলের হইতে পারে। কিন্তু এবার আমাদের কাজ যেটা, 1 থেকে n পর্যন্ত যত প্রাইম নাম্বার আছে সব জেনারেট করা লাগবে। জেনারেট all primes in this range, within this range. So এটা হচ্ছে আমাদের এখনকার প্রবলেম। তো আমরা আমাদের অলরেডি এক্সিস্টিং যেই প্রাইমারিটি টেস্টিং এর অ্যালগরিদমটা আছে, সেটা দিয়ে আমি এই প্রবলেমটা কিভাবে সলভ করতে পারি। মানে লেটস সে n এর ভ্যালু 100। তো এখন আমরা আমাদের 1 থেকে 100-র মধ্যে কারা কারা প্রাইম এটা বের করা লাগবে। তো এই প্রবলেমটা আমাদের এক্সিস্টিং অ্যালগরিদম দিয়ে কিভাবে সলভ করা যেতে পারে। এই যে গতকাল যে টেস্টিং এর যে একটা করছে, ওর সাথে একটা যদি আমরা লুপ লাগায় দেই তাইলেই তো মানে তাইলে হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, এটা একদম স্ট্রেট ফরওয়ার্ড। এটা আসলে অ্যান্সার করতে পারা উচিত ছিল সবার। জাস্ট আমি একটা 1 থেকে n পর্যন্ত লুপ চালাবো, ওই লুপে প্রত্যেকবার একটা নাম্বার, লেটস সে i, ইটারেশনের নাম্বারটা, সেই i কে আমি প্রাইমারিটি টেস্টিং এ পাঠিয়ে দিব। তো সে বের হয়ে মানে সে এটা বের করে নিয়ে আসবে যে এটা আসলে প্রাইম হয় কি প্রাইম হয় না। সো এই অ্যাপ্রোচটার ওভারঅল অ্যাপ্রোচটা টাইম কমপ্লেক্সিটি কত হবে, এই যে লুপ চালায় প্রত্যেকবার প্রাইমারিটি টেস্টিং এ পাঠানো? n square root of n, n into square root of n, রাইট, এইটা হবে ও অফ n root n বলা যায় ভাবে, রাইট? যে n ইনটু রুট n, n ইনটু স্কয়ার রুট অফ n। সো n এর ভ্যালু যদি সিগনিফিকেন্টলি লার্জ হয়, ধরা যাক 10⁶, সো 10⁶ এর ক্ষেত্রে আমার 10⁶ ইনটু স্কয়ার রুট অফ 10⁶, দ্যাট মিনস 10⁻3। সো 10⁶ আর 10⁻3 আমি যদি গুণ দেই, সো চলে আসে তখন 10⁹। এটা উইদিন 1 সেকেন্ড আসলে বের করা যাইতেছে না, আমার 10 সেকেন্ডের মতো টাইম লাগবে। তো আমি যদি এটা একবার রান করে দেখি যে কিরকম সময় সে নেয়, একটু রান করে দেখা যাক। ধরা যাক আমি ইজ প্রাইম একটা ফাংশন লিখলাম, ইন্ট n পাস করলাম, যদি n এর ভ্যালু লেস দেন 2 হয় রিটার্ন ফলস, আর না হয় i ইকুয়ালস টু 2 i 1, এটা আসলে লাগবে না, লাগবে কি গুণ দিতেছি i ইনটু i, না দরকার নাই, n i প্লাস প্লাস। যদি দেখা যায় যে n কে i দিয়ে ভাগ করা যায়, রিটার্ন ফলস, আদারওয়াইজ রিটার্ন ট্রু। আমি একটা কাউন্টার রাখি, প্রাইম কাউন্ট, আমি আসলে কয়টা প্রাইম পাইতেছি রেঞ্জের মধ্যে এটা আমি কাউন্ট করে রাখবো। সো n ধরা যাক 10⁶, সো আমি 1 থেকে n পর্যন্ত লুপ চালাবো, এন্ড প্রাইম কাউন্ট প্লাস ইকুয়ালস টু ইজ প্রাইম i। তার মানে i যদি প্রাইম হয় তাহলে প্রাইম কাউন্টের ভ্যালু 1 বাড়বে। সো 10⁶ এর জন্য এই প্রাইম কাউন্ট কত আসে?
10⁵, 10⁶, ৭৮,৪৯৮ সামথিং আসা উচিত। সো আচ্ছা, ওকে, এটা এক্সপেক্টেড যে 0.5 সেকেন্ডের মধ্যে আউটপুট আসছে। কেউ কি বলতে পারবেন যে এটা আসার উচিত ছিল আমাদের 10⁹, সো 1 সেকেন্ড বা 1.5 সেকেন্ডের মতো লাগা উচিত, যদিও থিওরিটিক্যালি 10 সেকেন্ড লাগে, কিন্তু আমাদের হয়তো বা 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের মধ্যে আউটপুট আসে, আমরা দেখছি সেটা আগে। বাট 0.5 সেকেন্ডের মধ্যে আউটপুট কেমনে চলে আসলো? কারো কোনো ধারণা? কাউন্টটা ঠিক আছে, ৭৮,৪৯৮টাই প্রাইম আছে, কিভাবে আসছে কোনো কেউ কি এক্সপ্লেন করতে পারবেন? খুব সিম্পল একটা এক্সপ্লেনেশন আছে এখানে। মানে এইটা প্রুফ করা যায় যে আমরা যা গেস করব তার থেকে টাইম অর্ধেক লাগবে ফার্স্টেই। মানে আমরা যদি গেস করি 2 সেকেন্ডের মতো টাইম লাগবে, এটা সাথে সাথে প্রমাণ করা যায় যে 2 সেকেন্ড না লেগে এটা 1 সেকেন্ড লাগবে। এখন দেখি কেউ বলতে পারে কিনা। ভাইয়া ওই যে আই মাল্টিপ্লাই আই এর কারণে ভাইয়া? নট এক্স্যাক্টলি, কারণ আই মাল্টিপ্লাইড বাই আই এর কারণে আমাদের অ্যালগোরিদমটা স্কয়ার রুট অফ এন হইতেছে, রাইট? কিন্তু সেটাও যদি হয়, আমাদের অ্যালগোরিদম হওয়া উচিত এন ইন্টু রুট এন, বাট এন ইন্টু রুট এন হইলেও আমাদের রান টাইম রাফলি 1.5 বা 2 সেকেন্ডের মতো আসা উচিত, বাট সে 0.5 সেকেন্ডের মধ্যে আউটপুট দিতেছে। এটার পিছনে কারণ হইতেছে যে আমরা যখন ইভেন নাম্বার গুলোর ক্ষেত্রে চেক করি 2 বাদে, সেইখানে ইস প্রাইম ফাংশনটা কনস্ট্যান্ট টাইমে কাজ করে। ও আচ্ছা। কেন কনস্ট্যান্ট টাইমে কাজ করে? কারণ সে লুপের মধ্যে যায় এবং লুপে প্রথমেই সে 2 দিয়ে ভাগ করার ট্রাই করে, রাইট? i ইকুয়ালস টু 2। সো একটা নাম্বার যদি জোড় হয়, আপনি তো ফর শিওর যে সে নাম্বারটা আসলে প্রাইম হবে না 2 বাদে আর কি। তো তখন কি হবে আলটিমেটলি? ফার্স্টেই কিন্তু আপনি এই ইফ কন্ডিশনে ঢুকে পড়তেছেন, আপনি এন কে 2 দিয়ে ভাগ করতে পারতেছেন, সো সেখান থেকে রিটার্ন ফলস। সে আর ওই স্কয়ার রুট অফ এন লেভেলে যায় না, সে অলমোস্ট কনস্ট্যান্ট টাইমে চলে আসে, মানে একটা ইটারেশনই সে আপনাকে বলে দেয় নাম্বারটা প্রাইম কি প্রাইম না। তো এই কারণে হচ্ছে আপনি যদি প্রাইম কাউন্টকে আপনি 1 লিখে দেন আগেই কথার কথা, আর আপনি ইটারেশন শুরু করেন 3 থেকে এবং প্রতিবার আপনি এটাকে 2 করে বাড়ান, মানে 2 বাদে আর অন্য কোনো নাম্বারের জন্য তো আপনার প্রাইম চেক করে লাভ নাই, যেগুলো আসলে জোড় সংখ্যা 4, 6, 8 এগুলো তো কখনোই প্রাইম হবে না, রাইট? সো আপনি 3 থেকে জাস্ট বিজোড় সংখ্যাগুলোর জন্য লুপটা চালায় দেন। তো তখন কি হয় দেখেন, এই দেখেন রাফলি সিমিলার টাইম লাগতেছে 0.39। আমি যদি আবার রান দিই এখানে 0.39, মানে আগের বার 0.4 সামথিং ছিল, এখন 0.39, একটু কম লাগতেছে কারণ লুপটা আমার আগে থেকে একটু বেটার চলতেছে। আগে কি হইতো, 2 থেকে শুরু মানে 1 থেকে শুরু করে নিয়ে এন পর্যন্ত প্রত্যেকটা নাম্বারের জন্য ফাংশনটা কল হইতো, বাট এখন তো আমি জোড় সংখ্যাগুলোর জন্য ফাংশনকে কলই দিতেছি না। সো এই কারণে কিছুটা কম হয়েছে, বাট এনিওয়ে আমরা আমাদের আগের কোডটাতেই এটা নিয়ে যেতে পারি, দরকার নাই আসলে, কারণ এটা কোনো অপটিমাইজেশনই না আলটিমেটলি। তো এটা কেন কম টাইম লাগলো, এর পিছনে কারণ হইতেছে রাফলি আমার ইভেন নাম্বার গুলার ক্ষেত্রে সে ফার্স্টেই লুপটা আসলে জাস্ট একবার চলতেছে, সো টাইম অনেক কম লাগতেছে। আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় অল্প কিছু নাম্বারের জন্য যদি নন প্রাইম বা কম্পোজিট হয়, সে স্কয়ার রুট এন পর্যন্ত যায় না, স্কয়ার রুট অফ এন পর্যন্ত আসলে প্রাইম নাম্বার গুলার ক্ষেত্রেই যায়, বাকিগুলার ক্ষেত্রে আরেকটু দ্রুতই সে রিটার্ন ফলস এই লাইনটাতে চলে আসে। তো 10⁶ এর জন্য আমাদের 0.5 সেকেন্ডের মতো টাইম লাগতেছে, যেটা খারাপ না, কিন্তু প্রবলেম হইতেছে এটা থেকে খুব মানে এটাকে আরো অনেক অনেক বেশি ইমপ্রুভ করা সম্ভব, এবং এখানে প্রচুর পরিমাণে আমি আননেসেসারি কাজ করতেছি বা রিডান্ডেন্ট কাজ করতেছি যেগুলো দরকার ছিল না। তো সেটা যদি বোঝা লাগে, তো তখনই আমাদের আসলে প্রাইম জেনারেশনের টেকনিকে যাওয়া লাগবে। তো আমরা তো এতদিন প্রাইম টেস্ট করছি, বাট আমাদের আসলে 1 থেকে n পর্যন্ত প্রাইম গুলা জেনারেট করার কথা ছিল। সো দ্যাট মিনস আমি অনেক রিডান্ডেন্ট কাজ এখানে করছি। কি কি ধরনের রিডান্ডেন্ট কাজ করছি সেটা একটু টেস্ট করব। তো ধরা যাক আমি 1 থেকে দেখি 16 পর্যন্ত লিখতে পারি কিনা। হ্যাঁ, তো আমার কাজ হইতেছে আমি এখন উল্টা একটা প্রসেসে এই ইটারেশনটা চালাবো। তো আমি তো জানি 1 যে প্রাইম নাম্বার না, সো ওর ক্ষেত্রে আমার কিছু চেক করার নাই, 1 তো প্রাইম না শিওর। আমি 1 এর পর দ্যাট মিনস 2 থেকে আমি একটা ইটারেশন চালানো শুরু করবো, প্রত্যেকটা নাম্বারের কাছে একবার একবার করে যাব,
এবং ওই নাম্বারটা যদি মার্কড না হয়, আমি যদি ওকে আগে থেকে মার্ক করে না রাখি, এখানে আমি 1 কে মার্ক করছি, দ্যাট মিনস 1 কে আমি রেড কালারে মার্ক করে রাখছি যে 1 আসলে প্রাইম নাম্বার না। তো আনমার্কড কোন একটা নাম্বার আমি যদি সামনে দেখি, আমি তাকে শুরুতেই প্রাইম হিসেবে মার্ক করে দিব। এটা হচ্ছে আমার প্রথম কাজ। তো মনে হইতে পারে ভাই তাহলে কি করবেন, যাকেই পাবেন তাকেই প্রাইম, মানে ব্যাপারটা হচ্ছে ইয়েস, আমি তাই করব। 2 কে আমি প্রাইম হিসেবে মার্ক করে দিছি। এখন এই যে 2 কে আমি প্রাইম হিসেবে মার্ক করলাম, এইটার উপর বেস করে আমি কিছু কম্পোজিট নাম্বার খুঁজে বের করব। কাদেরকে? আমি যদি 2 এর নামটা পড়ে পড়ে সামনে আগাই, কি আসে? 2 এর নেক্সট আসবে হচ্ছে 4, তারপর আসবে 6, তারপর 8, তারপর 10, 12, 14, 16। আমি গ্যারান্টি দিতে পারি যে 2 এর গুণিতক যারা আসবে, মাল্টিপল যারা আসবে, তারা কেউই প্রাইম হবে না, কারণ তাদের সবাইকেই 2 দিয়ে ভাগ করা যায়। সো তাদের প্রাইম হওয়ার কোনো চান্স নাই। তো আমি আগেই তাদেরকে বাদ দিয়ে দিব যে 4 এর প্রাইমারিটি টেস্টিং এর কোনো দরকার নাই, 6 এর প্রাইমারিটি টেস্টিং এর কোনো দরকার নাই, সেম 8 এর ক্ষেত্রে, সেম 10 এর ক্ষেত্রে, সেম 12 এর ক্ষেত্রে, সেম 14 এর ক্ষেত্রে, সেম 16 এর ক্ষেত্রে। এক্স্যাক্টলি আমরা ইভেন নাম্বারের যে অপটিমাইজেশনটা আমরা মনে মনে করছিলাম একটু আগে, যে ইভেন নাম্বারের ক্ষেত্রে কল দিয়ে লাভ নাই 2 ছাড়া, এই সেম কাজটা আমি প্রত্যেকটা নাম্বারের ক্ষেত্রে করব। আমরা ইভেন নাম্বার বলতে কি বুঝছি, যে 2 এর গুণিতক, 2 বাদে 2 এর অন্যান্য গুণিতক। সেম কাজটা আমি 3 এর ক্ষেত্রেও করতে পারতাম। 3কে আমার প্রাইম হিসেবে যদি ধরি, 3 এর কোনো গুণিতকই আসলে আমার প্রাইম হবে না। সো আমি 2 কে মার্ক করে দিছি যে 2 প্রাইম, এন্ড সাথে সাথে এটাও বলে দিছি 2 এর গুণিতক আর একটাও প্রাইম হওয়ার কোনো চান্স নেই। ওকে, সো আমার 1 নিয়ে কাজ করা শেষ, আমার 2 নিয়ে কাজ করা শেষ। এবার আমি 3-এ আসবো। 3-এ আসার পর দেখবো 3কে কি কেউ কখনো আগে থেকে মার্ক করছিল কিনা। আমি ক্লিয়ারলি দেখতেছি 3কে কেউ মার্ক করে নাই। তো ভাই এটা তো রাইট, তো এই কারণে প্রাইম জেনারেশন বলতেছি। তো এইবার আমি 3কে মার্ক করে দিব, দ্যাট মিনস 3 একটা প্রাইম। এন্ড আমি তখন এটা খেয়াল করব যে 3 এর গুণিতক যারা যারা আছে তারা কেউই অ্যাকচুয়ালি প্রাইম হবে না। সো 3 এর গুণিতক হচ্ছে 6, তারপর 9, এটা মার্ক করা নাই, 6 যেহেতু আগে থেকে মার্ক করা আছে সো নতুন করে আর মার্ক করলাম না। 9 এর পরে 12, 12 আগে থেকেই মার্ক, তারপর 15, 15কে হচ্ছে মার্ক করে দিলাম। সো এই কাজ শেষ। সো 3 এর কাজ শেষ। এবার 4-এ আসবো, 4 অলরেডি মার্ক করা, সো 4-এ হাত দেওয়ার কিছু নাই। 5-এ আসবো, 5-এ মার্ক করা নাই, দ্যাট মিনস 5 প্রাইম নাম্বার হবে। এন্ড 5-এর যত গুণিতক আছে সবাইকে কেটে দেওয়া লাগবে। 5-এর গুণিতক 10 আছে কিন্তু 10 অলরেডি কাটা। 5-এর গুণিতক 15 আছে কিন্তু 15 অলরেডি কাটা। আচ্ছা, তার মানে আর কাটার কেউ নাই। আমরা 6-এর কাছে যাব, 6 অলরেডি মার্ক করা। 7-এর কাছে যাব, 7 মার্ক করা নাই। তো 7কে আমি প্রাইম হিসেবে ডিক্লেয়ার করব। 7-এর নেক্সট প্রাইম হচ্ছে 14, 14 অলরেডি মার্ক করা। আমি 8-এর কাছে যাব, মার্ক করা। 9-এর কাছে যাব, মার্ক করা। 10-এর কাছে যাব, মার্ক করা। 11-এর কাছে যাব, অলরেডি এটা যেহেতু মার্ক করা নাই সো এটা প্রাইম নাম্বার। আমি 12-এর কাছে যাব, 13-এর কাছে যাব, 13 অলরেডি যেহেতু মার্ক করা নাই সো এটা একটা প্রাইম নাম্বার। আমি 14-এর কাছে যাব, 15-এর কাছে যাব, 16-এর কাছে যাব। সো টেকনিক্যালি আমার কাছে এখন যেই নাম্বারগুলোকে আমি সবুজ কালারে মার্ক করছি শুধুমাত্র ওরা হচ্ছে প্রাইম নাম্বার, আর যাদেরকে আমি লাল কালারে মার্ক করছি ওরা কেউই প্রাইম নাম্বার না। তো একটা জিনিস মেবি অনেকে খেয়াল করছি যে 5 থেকে শুরু করে আমি আসলে এরপরে যতগুলা প্রাইম পাইছি 5, 7, 11, 13, তাদের কারো জন্যই তাদের এরকম কোনো গুণিতককে আমি পাই নাই যাকে আসলে কাটা যায় বা যাকে অ্যাকচুয়ালি মার্ক করে ক্যান্সেল করা যায়, এরকম কাউকেই পাই নাই। হয় সে রেঞ্জের মধ্যে ছিল না, অথবা সে আগে থেকে মার্ক ছিল, সো নতুন করে আর তাকে কাটা যায় নাই। তো এটা হচ্ছে প্রাইম নাম্বার জেনারেশনের একটা অ্যালগোরিদম, এটাকে সিভ অফ ইরাটোস্থেনিস বলা হয়। এটা বহু আগে খ্রিস্টপূর্ব এটা এই টেকনিকটা আবিষ্কার করা হয়েছিল। আমি এক্স্যাক্টলি খেয়াল নাই, একটু দেখা লাগবে। এটা অনেক অনেক আগের, প্রবাবলি এটা উইকিপিডিয়াতে গেলে পাওয়া যেতে পারে। 300 বিসি বা 1500 বিসি এরকম কিছু একটা। বাপরে, ডেঞ্জারাস অবস্থা। আর্লি আর্লি সেকেন্ড সেঞ্চুরি, ও খোদা, 2-2.5 হাজার বছর আগে। আচ্ছা, এখানে একটা সুন্দর অ্যানিমেশন আছে, এটা দিয়ে হচ্ছে সিভ অফ ইরাটোস্থেনিসের একটা ছোট হচ্ছে
সিমুলেশন দেখা যায় যে ওরা 2 কে ফার্স্টে মার্ক করলো, 2 হচ্ছে প্রাইম, সো 2 এর সব গুণিতককে কেটে দিল, 2 এর কোনো গুণিতক আর প্রাইম হবে না। এইবার 3 কে কাটলো, 3 এর সব গুণিতক, 3 কে নিল, 3 এর সব গুণিতক বাদ দিল, 5 কে নিল, 5 এর সব গুণিতক বাদ দিল, 7 কে নিল, 7 এর সব গুণিতক বাদ দিল, 11 কে নিল, 11 সব গুণিতক বাদ দিল। ও 11 কে নেওয়ার পর 11টার নেক্সট কোনো গুণিতক নাই, আসলে কেন নাই সেটা একটু পরে এক্সপ্লেন করতেছি। এখন যে নাম্বার গুলাকে আর মার্ক করা হয় নাই বা যাদেরকে এখনো টাচ করি নাই তারা আসলে প্রাইম নাম্বার। তো সুন্দর জিনিস। তো আগে এই জিনিসটা একটু বুঝাই। তো এটাই হচ্ছে সেই সিভ অফ ইরাটোস্থেনিস। এখন কে কে বুঝি নাই এই সিম্পল ফ্লোটা, কে কে বুঝি নাই একটু জানাবো। আচ্ছা, সো আমরা মোটামুটি সবাই বুঝছি। তো আমাদের এই অ্যালগোরিদমের প্রসেসটা কি একটু চিন্তা করি। প্রসেসটা হচ্ছে আমাদের 2টা লুপ চলবে। প্রথম লুপটা চলবে হচ্ছে ধরা যাক আমি আরো কিছু নাম্বার নেই, আসলে এত অল্প কয়টা নাম্বারে, আচ্ছা এগুলো থাকুক, আরো কিছু নাম্বার নেই নিচে, নিয়ে তারপরে ধীরে ধীরে আগাই। তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 36 পর্যন্ত যাই। 31 32 33 34 35 36। ওকে, তো 36টা নাম্বার আমি নিলাম এবং ইনিশিয়ালি আমি 1 বাদে প্রত্যেকটা নাম্বারকে আমি প্রাইম হিসেবে ডিক্লেয়ার করব ফার্স্টে। কেন বলতেছি এটা একটু পরে বুঝাই। 1 বাদে প্রত্যেকটা নাম্বারকে আমি প্রাইম হিসেবে ডিক্লেয়ার করব, সবাই প্রাইম, সবাই প্রাইম। এটা ইনিশিয়ালি ধরো মেম সেট করা থাকবে বা সামথিং এরকম কিছু একটা, তো ওরা সবাই প্রাইম ইনিশিয়ালি। স্টেপ বাই স্টেপ আগাবো আর কি। আচ্ছা, তো আমি একটা বুলিয়ান অ্যারে ডিক্লেয়ার করতে পারি। আমি এটা আসলে এখান থেকে কেটে দিই, এটার দরকার নাই, এখানে এটাও লাগবে না। সো একটা বুলিয়ান অ্যারে ডিক্লেয়ার করতে পারি, নাম দিলাম ইজ কম্পোজিট, বা ইজ কম্পোজিট এটা একটা ফাংশন নেমের মতো শোনায়। সো কম্পোজিট, কম্পোজিটনেস বা শুধু কম্পোজিট, হ্যাঁ কম্পোজিট দিলেও হয়। তো অ্যারেটার সাইজ আমি দিলাম হচ্ছে আপাতত ম্যাক্স প্লাস 5 পর্যন্ত। 5 এটা আমার নিজের প্র্যাকটিস আর কি, যে আমি 5 অতিরিক্ত 5 দিই সবসময়। আর ম্যাক্সের ভ্যালু আমি 10⁶ দিয়ে হচ্ছে অ্যাসাইন করলাম। ম্যাক্সের ভ্যালু আমি ডিফাইন করে দিলাম 10⁶। সো এই যে আমি একটা বুলিয়ান অ্যারে ডিক্লেয়ার করছি, এটা যদি গ্লোবালি ডিক্লেয়ার করা হয়েছে সি প্লাস প্লাসে, এটা ইনিশিয়ালি সবগুলা ভ্যালু 0 থাকবে। তো এটা আসলে কিভাবে কাজ করতেছে আমি বুঝাই। তো কম্পোজিট অ্যারেটা, এটা হচ্ছে কোন একটা নাম্বার যদি কম্পোজিট হয়, প্রাইম না, উল্টা। তো ধরা যাক আমি যদি 5 কি কম্পোজিট না এটা প্রিন্ট করতে চাই, আমি দেখবো যে কম্পোজিট 5 = 0 দেখাবে। তার মানে 5 হচ্ছে কম্পোজিট নাম্বার না, মানে কম্পোজিটের ক্ষেত্রে তার অ্যান্সার হচ্ছে ফলস। তার মানে প্রাইমের ক্ষেত্রে তার অ্যান্সার কি হবে, ট্রু না? 1 বা 2। রাইট, আমি উল্টা ভাবে এভাবে বলতে পারি যে 5 একটা কম্পোজিট নাম্বার না, এটা এই জিনিসটাই রিপ্রেজেন্ট করতেছে। তার মানে 5 একটা প্রাইম নাম্বার। তার মানে আমি কেন এটা করতেছি, এটা না করলে যেটা হয় আমাকে আলাদাভাবে আবার মেম সেট কল করা লাগে যদি প্রাইম দিয়ে রাখি, এবং সেই মেম সেটটা আমার ট্রু দিয়ে মেম সেট করা লাগে, ওয়ান ভ্যালু দিয়ে। সো এটা অ্যাডিশনাল কাজ, দুইবার করা লাগতেছে আমার। একবার ফার্স্টে ইনিশিয়ালি 0 দিয়ে তো মেম সেট হয়, আবার 1 দিয়ে করা লাগে, ডাবল কাজ। সো এটা যেহেতু না করা লাগে, আমি একবারে ডেফিনেশনটা চেঞ্জ করে দিছি যাতে আমার আর ঝামেলা না হয়। সো 1 এর ক্ষেত্রে জাস্ট এটা আমার চেঞ্জ করে দেওয়া লাগবে, কারণ 1 আমি 1 কে কম্পোজিট নাম্বার বলতেছি। তো কম্পোজিট 1 = ট্রু, আর বাদ বাকি প্রত্যেকটা নাম্বারের ক্ষেত্রে এটা থাকবে ফলস। সো টেকনিক্যালি আমি এখানে যে ফিগারটা আঁকছি এটার সাথে এখন আমার
কোডটা সিঙ্ক অবস্থায় আছে, রাইট? সবাইকে এইটুকু বুঝলাম? আচ্ছা, ফাইন, ঠিক আছে। এইবার আমি যেটা করব সেটা হচ্ছে যে সবার ফার্স্টে পিক করব। আমি যে একটু আগে একটা কথা বলছিলাম যে ওই নাম্বারগুলোকে পিক করব যারা আসলে আনমার্কড অবস্থায় আছে, যাদেরকে মার্ক করা হয় নাই। তো একই কাজ আমি এখন কোডিং এর বেলায় আমি পিক করব তাদেরকে যে নাম্বারগুলো অলরেডি প্রাইম হিসেবে মার্ক করা আছে, আমি ওই নাম্বারটাকে পিক করব। সো আমি লুপ চালাবো একটা, আমার 1 থেকে তো লুপ চলবে না, আমার লুপটা চলবে 2 থেকে। সো আমার লুপটা যেহেতু 2 থেকে শুরু হবে, আমি এই লুপটা এখানে লিখি ফর ইন্ট i ইকুয়ালস টু 2 and i less than equals to, আমি কোনো অপটিমাইজেশন এখানে করতেছি না, স্টেপ বাই স্টেপ যাব, কোনো মুখস্থ অপটিমাইজেশন করব না। দেখব পরে ওইখান থেকে আমরা আবার একবার একটু সিমুলেশনে যাব, গিয়ে দেখবো যে আমরা এই পার্টগুলো আমাদের না করলেও হয়, তারপর প্রমাণ করা ট্রাই করব কেন আমাদের এই পার্টটুকু না করলে হইতেছে, তারপর কোডের মধ্যে আমরা লাইনটা অ্যাড করব, এছাড়া করব না। সো i++, আচ্ছা, তার মানে আমার একটা লুপ চলবে যে 2 থেকে শুরু করে n পর্যন্ত প্রত্যেকটা নাম্বারের উপর লুপ চালাবে। সো আমাদের এখান থেকে 2 থেকে 36 পর্যন্ত একটা লুপ চলবে। ওকে, এইবার প্রতি লুপের ভিতরে কি হইতে পারে? সো আমি প্রথমবার 2 পিক করলাম, দ্যাট মিনস 2 হচ্ছে আমার প্রাইম নাম্বার, 2 কে কিছু করব না। 2 এর গুণিতক যারা যারা আছে তাদের সবাইকে আমি এখন অ্যাজ এ কম্পোজিট আমি মার্ক করে দিয়ে আসবো, এটা হইতেছে আমার কাজ। তাইলে আমি 2 এর গুণিতক গুলোর উপর যদি লুপ চালাইতে চাই, 2 কে ইগনোর করা লাগবে, 2 কেও মার্ক করে ফেলে আলটিমেটলি কেউই প্রাইম থাকবে না। সো 2 এর নেক্সট মাল্টিপল গুলা থেকে আমি সবগুলা মাল্টিপলকে অ্যাজ এ কম্পোজিট মার্ক করে দিয়ে আসবো। তাহলে 2 এর নেক্সট মাল্টিপলটা হচ্ছে 2 যোগ 2, তার মানে 4, এটাকে মার্ক করে দিব কম্পোজিট হিসেবে, 6 কে মার্ক করে দিয়ে আসবো কম্পোজিট হিসেবে, সেম ভাবে 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30, 32, 34, 36, এদের সবাইকে আমি মার্ক করে দিয়ে আসলাম। ওকে, এইটুকু কাজ আমি এখানে ভিতরে কোডে করি। সো কখন আমি এই মার্কিংটা চালাবো? যদি দেখি কোন একটা নাম্বারের কম্পোজিট যে স্ট্যাটাসটা, সেটা যদি আমি দেখি যে 0 মানে ফলস, তার মানে সেটা একটা প্রাইম নাম্বার, i যদি একটা প্রাইম হয়, তার মানে ইফ i ইজ এ প্রাইম নাম্বার, যদি i একটা প্রাইম হয়, তাইলে আমি হচ্ছে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে i এর ঠিক i মানে আমাদের এখানে 2, সো i এর যে নেক্সট মাল্টিপল গুলো থাকবে তাদের সবাইকে, মানে i বাদে, মানে i ইকুয়ালস টু 2, 2 বাদে 4, 5, 4, 6, 8, এদের সবাইকে আমি হচ্ছে অ্যাজ কম্পোজিট নাম্বার আমি মার্ক করে দিয়ে আসবো। সো আমার আরেকটা লুপ চলবে j ইকুয়ালস টু i প্লাস i, তার মানে i এর ঠিক পরের মাল্টিপলটা নিলাম, j লেস দেন ইকুয়ালস টু n, কারণ n এর বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, সিভে এখানে n টা পাস করা লাগবে, যে 1 থেকে কত পর্যন্ত প্রাইম চাই। আর j প্লাস ইকুয়ালস টু কত হবে, আমার জাম্পটা এখন কত ঘর করে করে জাম্প হবে, কে বলতে পারবো? 2 ঘর করে 2 ঘর, আই i ঘর, রাইট, ঠিক আছে, টেকনিক্যালি 2 ঘর, কারণ আমরা 2 ধরছিলাম। সো 2 ঘর করে করে জাম্প করব, যদি i ইকুয়ালস টু 2 হয়, i ইকুয়ালস টু 3 হইলে 3 ঘর করে করে জাম্প করব, i ইকুয়ালস টু 4 হইলে 4 তো হবে না, 5 যদি হয় 5 ঘর করে করে জাম্প করব, দ্যাট মিন্স i ঘর করে করে আমাকে জাম্প করা লাগবে। আচ্ছা, সো প্রতি জাম্পে আমি গিয়ে এই j এর ভ্যালুটা, যে হচ্ছে আমার সেই মাল্টিপলটা, তো তার কম্পোজিট স্ট্যাটাসটা আমি ট্রু করে দিয়ে আসবো, যে সে একটা কম্পোজিট নাম্বার। সবাই কি বুঝলাম 2 এর বেলায় সে কিভাবে কাজ করবে? এই যে 2 সে মার্ক করে, 2 তো আগে থেকে অ্যাজ কম্পোজিট মার্ক করা আছে। সো এইবার ভিতরে লুপটা শুরু হবে j ইকুয়ালস টু i প্লাস i, দ্যাট মিন্স 2 প্লাস 2, দ্যাট মিন্স 4, 4 থেকে শুরু হবে, j এর ভ্যালু লেস দেন ইকুয়ালস টু n, দ্যাট মিন্স j লেস দেন ইকুয়ালস টু 36, আর j এর ভ্যালু 2 করে করে বাড়তে থাকবে, তার মানে 4, দেন 6, দেন 8, দেন 10, 12, 14, এরকম করতে 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 36 এসে সে আটকাবে এবং সবগুলা জোড় সংখ্যাকে সে মার্ক করে দিয়ে আসবে। সবাই কি বুঝলাম? এই যে জোড় সংখ্যাগুলোকে সে ট্রু হিসেবে মার্ক করে দিয়ে আসবে। হ্যাঁ Clear? বুঝতে পারছি। ওকে, সো এইবার এটা তো 2 এর বেলায় শেষ হইলো, সো 2 তো সে মার্ক করে দিয়ে আসছে, এবার বাইরের লুপটা চলবে।
এই যে আমাদের যে আউটার লুপটা ছিল 10 নাম্বার লাইনের, সো আই এর ভ্যালু 1 বৃদ্ধি পাবে। আই আগে ছিল 2, এখন হবে 3। সো এইখানে এসে সে দেখবে যে 3 কে কি প্রাইম হিসেবে মার্ক করা ছিল কিনা। 3 কে প্রাইম হিসেবে মার্ক করা ছিল। সো 3 এর যত গুণিতক আছে সবাইকে সে মার্ক করতে থাকবে। সো 3 এর গুণিতক হচ্ছে 6, তারপরে 9, তারপরে 12, তারপরে 15, তারপরে 18, তারপরে 21, তারপরে 24, তারপরে 27, তারপরে 30, তারপরে 33, তারপরে 36। সো 3 এর গুণিতক গুলাকেও মার্ক করা শেষ। তো এটাকে কিভাবে মার্ক করছে কোডিং এর পার্টটা যদি দেখি, তো এখানে আই এর ভ্যালু 3, সো 3 আর 3 যোগ করলে 6, আর j less than equals to n, that means j less than equals to 36, আর j plus equals to 3। সো এইভাবে আমার লুপটা চলতে থাকবে। সো 3 এর পার্টটাও কি আমরা বুঝলাম, 3 এর ক্ষেত্রে লুপটা কিভাবে চলবে? হ্যাঁ ভাই। ওকে, ওকে, ঠিক আছে। আমরা 3 এর বেলাতেও ঘটনা বুঝলাম কি হবে। এবার 4 এর বেলায় যদি আসি, 4 এর বেলায় কি লুপটা আর চলবে? 4 এর না। 4 এর মার্কটা দেখো সবাই লাল, দ্যাট মিন্স 4 কে আমি আগেই কম্পোজিট হিসেবে মার্ক করে ফেলছি। সো ও নিজেই কম্পোজিট, ওর মাল্টিপলতে এমনিই কম্পোজিট হবে, এবং তাদের সবাইকে আমি অলরেডি তার মানে কেটেও ফেলছি, যেহেতু ও নিজেই কাটা। তার মানে এটার থেকে লুপ চালায় কোনো লাভ নাই, এখান থেকে লুপ চলবে না। এরপরে আমি 5 থেকে লুপ চালানো শুরু করি, দেখি যে 5-এর, হ্যাঁ কারো কোনো কোয়েরি? ওকে, সো 5 থেকে আমি লুপ চালানো শুরু দেখি করতে পারি কিনা। 5 যেহেতু প্রাইম নাম্বার, সো 5-এর গুণিতক গুলাকে আমার এখন কাটা লাগবে। সো 10 অলরেডি কাটা, 15 অলরেডি কাটা, 20 কাটা অলরেডি, 25 কাটা হয় নাই, তারপরে 30 কাটা আছে, 35 কাটা হয় নাই। আচ্ছা, 5-এর ক্ষেত্র কাটা শেষ। এইবার আমি 6-এর বেলায় যাব, কিন্তু 6 তো অলরেডি মার্ক করা, সো এটাতে আর কিছু হাত দেওয়ার নাই। এবার 7-এ আসবো। তো 7-এর গুণিতক গুলার কথা যদি চিন্তা করি, 7-এর নেক্সট মাল্টিপলটা হচ্ছে 14, অলরেডি কাটা, 21 অলরেডি কাটা, 28 অলরেডি কাটা, তারপরে 35 এটাও অলরেডি কাটা। 7-এর ক্ষেত্রে আমি কাউকেই কাটতে পারি নাই, রাইট? সো 7-এর ক্ষেত্রে যদি কাউকে কাটতে না পারি, আমি তারপর যত প্রাইম নাম্বার আছে তাদের কারো ক্ষেত্রেই আমি নতুন কোনো মাল্টিপল পাবো না, এটা হচ্ছে আমার ক্লেম। আপনারা দেখেন 7-এর পরে নেক্সট মাল্টিপল হচ্ছে 11, আপনি কি 11-র জন্য এরকম কোনো গুণিতক পান যাকে আপনি লাল কালারে মার্ক করবেন? একটু দেখেন তো এখানে, না। পাওয়া যায় না। তো এইটা 13-র ক্ষেত্রেও সত্য, রাইট? হ্যাঁ। এটা 17-র ক্ষেত্রেও সত্য, কারণ 17 নেক্সট মাল্টিপল হচ্ছে 34, এটাও কাটা। 17-র পরে হচ্ছে 19, 19-এর পরেরগুলো তো নেক্সট নাই। 19 তো 19-এর ডাবল করলে তো 38, এটা তো রেঞ্জেই নাই। সো আমার আর ফার্দার কিছু চেক করারও দরকার নেই। দ্যাট মিন্স আমি যদি 7 মানে 6 পর্যন্ত চেকিংটা চালাইতাম, 7 থেকে আমার চেকিংটা নাও চালাইতাম, তাও কিন্তু আমি সবগুলা প্রাইম আমি অলরেডি পেয়ে যেতাম, রাইট? এই যে আমার সিমুলেশন যদি আমি 6-তে এসেই থামায় দিই, যে নাম্বারগুলা হচ্ছে সবুজ কালারে মার্ক করা আছে তারাই কি প্রাইম নাম্বার না? একটু ভালো মতো দেখেন তো, এরকম কোন সবুজ কালারে মার্ক করা নাম্বার আছে যে কম্পোজিট এই রেঞ্জে? না। সবাই প্রাইম। আচ্ছা, সো নিজেরা চিন্তা করতে থাকেন কেন 6-তে এসে আটকাইলো। আমি এবার একটু এই ব্রুট ফোর্স অ্যাপ্রোচের টাইম কমপ্লেক্সিটি নিয়ে আগে একটু কথা বলি, তারপরে আপনাদের কাছ থেকে শুনবো যে এটার কারণগুলা। কেউ কি বলতে পারবেন এই যে দুইটা নেস্টেড লুপ এখানে আছে, এন পর্যন্ত চলতেছে, এই সিভ অ্যাপ্রোচের রান টাইম কমপ্লেক্সিটি কত? ডিরেক্টলি বলতে পারাটা হয়তো বা ডিফিকাল্ট হইতে পারে, বাট ট্রাই করতে পারেন। অ্যানালাইসিস আমার সাথে কথা বলে বলেও ই করতে পারেন যে ভাই এটা এটা এরকম আছে, মনে হয় এরকম, এরকম ডিসকাশন হলে সবচেয়ে ভালো। প্রথম লুপের জন্য তো এন। হুম। পরেরটা পরেরটা তো মানে আই এর ওটা তো বাড়তে থাকবে আস্তে আস্তে, তো এটা কিভাবে বলবো? আচ্ছা, মানে এক একটার ক্ষেত্রে তো লুপ এক এক ভাবে চলবে।
সো হ্যাঁ বলা তো ডিফিকাল্ট। সো আমি একটু কাউন্ট করার ট্রাই করি। যদি I ইকুয়ালস টু 2 হয় তাহলে ভিতরের লুপটা কয়বার চলে? n/2 বার না? কারণ আমি 2 ঘর করে করে টেকনিক্যালি জাম্প করতেছি, আমাকে n সাইজের একটা স্পেস কভার করা লাগবে, 2 ঘর করে করে জাম্প করব। যদি 1 ঘর করে জাম্প করতাম n টাইম লাগতো, 2 ঘর করে জাম্প করতেছি, দ্যাট মিন্স অর্ধেক টাইম লাগবে, দ্যাট মিন্স n/2 টাইম লাগবে, রাইট? হ্যাঁ ওকে, যদি I ইকুয়ালস টু 3 হয় তাইলে 10/3 আমার জাম্প লাগবে n/3 টা। আমি I ইকুয়ালস টু 4 হবে না, কারণ I ইকুয়ালস টু 4 এর জন্য লুপ চলে না, এটা আমরা জানি, কারণ 4 তো আসলে কোনো প্রাইম নাম্বার না। বাট সিম্পলিসিটির জন্য, জেনারেলাইজেশনের জন্য আমি I ইকুয়ালস টু 4 এর জন্য লিখবো, পরে আমি বাদ দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, তো I ইকুয়ালস টু যদি 4 হইতো লুপটা কয়বার চলতো? n/4। n/4 I ইকুয়ালস টু 5 এর জন্য লুপটা চলতো n/5 বার। মানে এই লুপটা চলতে বলতে বুঝাইতেছি ভিতরের লুপটা কয়বার চলতো। এই যে ভিতরের লুপটা এতবার এতবার করে চলতো, আর এই যে বারবার I এর ভ্যালু চেঞ্জ হইতেছে, এটা চেঞ্জ হইতেছে বাইরের লুপের জন্য। দ্যাট মিন্স আমি আসলে দুইটা লুপই কনসিডার করতেছি এখানে। তো এইভাবে যদি I এর ভ্যালু বাড়তে বাড়তে আস্তে আস্তে n পর্যন্ত যায়, তার মানে সে ফাইনালি n/n পর্যন্ত চলবে, রাইট? হ্যাঁ তো আমার ক্লেম হইতেছে এই যে n/2, n/3, n/4 এদেরকে যে যোগ ফলা, মানে এদেরকে যেভাবে লিখছি, আমি যদি এদেরকে যোগ করি তাহলে আমি টোটাল রান টাইম, মানে টোটাল কতগুলা স্টেপ আমার লাগতেছে আমি এটা পেয়ে যাব। সবাই কি ক্লিয়ার আমার ক্লেমটা? মানে হ্যাঁ এই যে এক একটা টার্ম আসতেছে, এটা তো বাইরের লুপের জন্য আসতেছে, এক একটা টার্ম n/2, n/3, n/4 এগুলা জেনারেট হইতেছে বাইরের লুপের জন্য। আর n/2 ইকুয়ালস টু হোয়াট, এটা একটা ভ্যালু, এতবার ভিতরের লুপটা চলবে। সো টেকনিক্যালি আমি ওভারঅল দুইটা লুপের জন্য বের করে ফেলছি। তো আমি যদি এখন এখান থেকে n কমন নেই, আর আমি জাস্ট সিম্পলিসিটির জন্য, মানে জিনিসটাকে একটু জেনারেলাইজ করার জন্য আমি সামনে একটা n/1ও যোগ দিলাম। কেন? মেবি সবাই অ্যান্সারটা অলরেডি জানি, যে 1 2 3 4 5 6 এরকম করতে করতে নিচে যেন সবগুলাই n থাকে, জাস্ট এইটুকুর জন্য, এর বাইরে কিছু না। তো এখন যদি আমি n কমন নেই, মানে আমি যে দরকারের থেকে অতিরিক্ত অনেক কিছু এখানে লিখছি, এটা মোটামুটি সবাই ক্লিয়ার, বাট আমি আস্তে আস্তে বাদ দিব। বাট আগে এটাকে একটু জেনারেলাইজ করে নেই। সো এখান থেকে যদি আমি n কমন নেই, যেহেতু উপরে সবগুলোরই n আছে, n কমন নেওয়া যায়। তো 1 প্লাস 1/2 প্লাস 1/3 প্লাস 1/4 প্লাস ডট 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 প্লাস 1/n। সো এই যে সিরিজটা, এটা নিয়ে গত গত ক্লাসে আমি বলছিলাম, এই সিরিজটাকে কি সিরিজ বলা হয়? হারমোনিক সিরিজ, হারমোনিক রাইট, এই যে লিখে দিছিলাম হারমোনিক সাম বা হারমোনিক সিরিজ। হ্যাঁ, তো এই সিরিজটা হচ্ছে হারমোনিক সিরিজ, এবং এটার সাম হচ্ছে লগ এন। এখন লগ এন এটা অ্যাকুরেট ভ্যালু না, এন এর ভ্যালু যত বড় হবে এটা তত অ্যাকুরেট হবে। তো বাট কাছাকাছি। তো এটার সাম হচ্ছে লগ এন, যার বেজ হচ্ছে 2। তাইলে আমাদের এই যে কোডটা আমরা লিখছি, তার রান টাইম যে এন লগ এন, এন লগ এন যে একটা আপার বাউন্ড, মানে এর থেকে বড় কোনোদিনও হবে না, এটা কি আমরা বুঝলাম কিনা? এর থেকে অনেক কম হবে, বাট এন লগ এন এর বাইরে যে যাবে না। এটা নিয়ে কারো সন্দেহ আছে? না রাইট, কেন? কারণ আমি অনেক কিছু অতিরিক্ত এখানে ধরছি, একটা এন অতিরিক্ত আমি যোগ করছি, যেটা যোগ করার কথাই ছিল না, বাট জিনিসটাকে সিম্পলিফাই করার জন্য হচ্ছে এখানে লেখা হয়েছে। তারপরে আমরা অনেকগুলো স্টেপ এখানে অতিরিক্ত লিখছি, যেমন I ইকুয়ালস টু 4, I ইকুয়ালস টু 6, এদের জন্য কলই হবে না, বাট আমি তাও লিখছি। তো এগুলাকে আস্তে আস্তে আমরা বাদ দিব। তার আগে আমি সেম ভাবে আসলে এখন কল দিতে চাই এবং চেক করতে চাই মোট কয়টা সংখ্যা আমি প্রাইম হিসেবে পাই, প্রাইম কাউন্ট। আগে তো হচ্ছে ৭৮,০০০ সামথিং পাইছি। সো আমি এখানে জাস্ট প্রিন্ট করব প্রাইম কাউন্টটা, আর সিভ কল দিব।
10⁶। তো এটা রাফলি এখন মানে ইনস্ট্যান্ট 0.05 বা 0.04 ইভেন 0.001 এ রান হবে এবং ৭৮,৪৯৮ প্রাইম সে জেনারেট করছে 10⁶ এর মধ্যে। তো ইভেন আমি যদি 10⁷ও দেই, এটা ও আচ্ছা, আমি 10⁷ দিয়ে এটা তো চেঞ্জ করিনি। সো তখনও খুব বেশি সময় সে নেয় নাই, 0.3 সেকেন্ডের মতো, প্রায় আমাদের আগের যে অ্যাপ্রোচটা ছিল অনেকটা তার সমান, মানে তার থেকেও কম বাট কাছাকাছি আর কি একটা ভ্যালু গেছে, এবং এই ভ্যালুটাও কারেক্ট। এই যে ৬,৬৪,৫৭৯, ১ কোটি মধ্যে, ১ থেকে ১ কোটির মধ্যে মোট ৬,৬৪,৫৭৯টা প্রাইম নাম্বার আছে। সো এই কাউন্টটাও ঠিক আছে। তো রান টাইম আমাদের যেটা আসলো সেটা হচ্ছে n log n। তো n log n যদি হইতো রান টাইম 10⁷ এর জন্য 2⁻30, এটা অনেক বেশি হয়। 1 2 3 4 5 6 7, এটাও বেশি হয়, এটাও বেশি হয়, 26, এটাও বেশি হয়, 25, 2⁻24 হওয়া উচিত। হ্যাঁ, 2⁻24 হচ্ছে 1 লাখের মতো। সো 24 ইন্টু 10⁷, তার মানে 2.4 ইন্টু 10⁸। সো 2 ইন্টু 10⁸ এরকম রান টাইম আসার কথা যদি 10⁷ এটা এইভাবে কাজকর্ম করতো। তো ক্লেম হইতেছে যে এটা এত হবে না, এটা তার থেকে কম হবে, অনেক অনেক কম হবে। কেন কম হবে? আমাদের অ্যাকচুয়াল টাইম কমপ্লেক্সিটি যদি ধরা যাক পি হয়, এটা অবভিয়াসলি হচ্ছে n log n থেকে ছোট হবে। এখন কত ছোট হইতে পারে? আমি যদি পি এর বেলায় যাই, পি ইকুয়ালস টু হচ্ছে n log n, যেটা আমাদের আগে ছিল তার থেকে ফর শিওর আমি n বাদ দিতে পারি। কেন বাদ দিতে পারি n? কারণ আমি এই n অতিরিক্ত যোগ করছিলাম এখানে, সো এটা আমি অবশ্যই অবশ্যই বাদ দিতে পারি। এটা 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, এখান থেকে আরো অ্যাডিশনাল অনেকগুলা ভ্যালু বাদ দিতে পারি। আমি এটাকে x হিসেবে ধরলাম। এই ভ্যালুগুলা কারা? সেগুলো হচ্ছে এই i1/4, এখানে 1/6 আসবে, 1/8 আসবে। বেসিক্যালি তারাই আসবে যারা প্রাইম নাম্বার না, রাইট? সো এখানে অনেকগুলা ভ্যালু বাদ যায়। এখানে কারা বাদ যায় এক্স্যাক্টলি এটাকে ফর্মুলেট করাটা ডিফিকাল্ট, কিন্তু কারা যোগ হয় এটা ইজিলি আমরা বের করতে পারি চাইলে। সো অ্যাকচুয়ালি যে সিরিজটা আসে সেই সিরিজের সামটা আসলে এরকম হয়, n/2 প্লাস n/3 প্লাস n/4, সরি n/5 প্লাস n/7, এরকম করতে করতে এই সিরিজটা এক্সপ্যান্ড আসলে হয়। আমরা যদি চিন্তা করি আমাদের কি ছিল, n এর ভ্যালু ছিল 36 এর ক্ষেত্রে আমাদের লুপটা কয়বার চলছে? বাইরের লুপটা কত ভ্যালু পর্যন্ত চলছিল কারো খেয়াল আছে? আমরা 6 পর্যন্ত চালাইছিলাম, কারো খেয়াল আছে এটা? 7 থেকে কিন্তু হ্যাঁ, আমরা ইটারেশনটা কন্টিনিউ করি নাই। আমরা কোনো একটা কারণে বলে দিছি, আমরা সিদ্ধান্তে আসছিলাম যে 7 থেকে আর ইটারেশন চালায় লাভ নাই, নতুন কোনো কম্পোজিটকে কাটার মতো আমরা, মানে প্রাইমকে কাটার মতো আমরা পাবো না। সো 6এই আমাদের ইটারেশনটা থামছে। মেবি কেউ ম্যাচ করতে পারতেছেন যে 36 6 একটা সম্পর্ক এখানে আছে, রাইট? সো আমি মাত্র 6 পর্যন্ত আগাইছি, দ্যাট মিনস 6 এর নিচে যে প্রাইম নাম্বার গুলো আছে তত পর্যন্ত আমার লুপটা আসলে চলছে। সো টেকনিক্যালি লুপ চলছে আমার 2 3 আর 5 এর জন্য, এর বাইরে কারোর জন্য আমার চলে নাই। তার মানে 1 থেকে 36 এর মধ্যে যত প্রাইম ছিল প্রত্যেকের ক্ষেত্রে যে লুপ চলছে তা না, লুপ চলছে স্পেসিফিক কিছু প্রাইমের জন্য। সো কেউ যদি একটু ভালো মতো অবজার্ভ করি, লুপটা আসলে চলছে n ইকুয়ালস টু এখানে 36। সো এই 36 এর বর্গমূল যদি বের করি, স্কয়ার রুট যদি বের করি, কত আসবে? 36 কে বর্গমূল করলে, স্কয়ার রুট করলে 6 আসে। দ্যাট মিনস এই 1 থেকে 6 এর মধ্যে, দ্যাট মিনস 1 থেকে স্কয়ার রুট অফ n এর মধ্যে যতগুলা প্রাইম আছে ঠিক ততগুলা স্টেপ এই অ্যালগরিদমটা প্রসেস করে। তো আমাদের এখানে যদি n ইকুয়ালস টু 36 হয়, তাহলে n/2 n/3 আর n/5, জাস্ট এইটুক। এরপরে আর n/7 n/11 এগুলো একটাও এক্সিকিউট হবে না, দরকার নেই, কারণ ওগুলোর ক্ষেত্রে আমাদের প্রাইম অলরেডি জেনারেট হয়েই গেছে। সো তার মানে নিচের সিরিজটা সবগুলা প্রাইমও আসলে আসে না। তো দেখা যায়, আমি ফাইনাল জাস্ট সামটা বলি, এই সিরিজ হয়তো বা আমাদের কারোই সলভ করা লাগবে না। এইটার ফাইনাল রান টাইম চলে আসে যদি আমরা এই যে লাস্ট অপটিমাইজেশনটা বলছি যে স্কয়ার রুট অফ n এর পরে আমাকে আর চেক করার দরকার নাই, এটা অ্যাপ্লাই করার পর, যেটা কোডে আমরা এখনো করি নাই।
তো তখন এটা রান টাইম চলে আসে হচ্ছে লগ অফ এন, মানে n ইন্টু লগ অফ n। দ্যাট মিনস 10⁻7 এর ক্ষেত্রে n ইকুয়ালস টু যখন 10⁻7 তখন তার লগ আমাদের আসছে প্রায় রাফলি 24। এখন যেটা হবে এই 24 কে আবার লগ করা হবে, তখন মেবি এটা 5 এর মতো আসে। দ্যাট মিনস 10⁻7 ইন্টু 5, তার মানে 5 ইন্টু 10⁻7। অনেকটা কি মনে হইতেছে না যে এইটা প্রায় মানে প্রায় কাছাকাছি চলে গেছে, যে লিনিয়ার টাইমের কাছাকাছি চলে গেছে এটা। মানে n হচ্ছে 10⁻7 আর n ইন্টু লগ অফ n এটা হইতেছে 5 ইন্টু 10⁻7। সো ডিফারেন্সটা খুব মানে অল্প একটু না, মানে আমাদের এই লগ অফ n এই ভ্যালুটা কিভাবে আসে হয়তোবা এটার আমি এক্সপ্লেনেশনে যাব না, একটু লেন্দি হবে এটা যদি লগ অফ n এটার প্রুফে যাইতে চাই। এন্ড কিছু পার্ট আছে যেগুলো আমিও ক্লিয়ার না, মানে ক্লিয়ার না বলতে প্রুফ করতে গেলে অনেক ধরনের ম্যাথমেটিক্স এখানে লাগে। হয়তোবা নাম্বার থিওরির ওই কনসেপ্ট গুলো সম্পর্কে প্রোগ্রামারদের খুব একটা ভালো ধারণাও নাই, পিওর ম্যাথ ব্যাকগ্রাউন্ডের হওয়া লাগবে, বাট ওগুলা খুব একটা ইম্পর্টেন্টও না। বাট আমরা ডিফারেন্ট ওয়েতে প্রুফ করতে পারি আর কি, যে ধরো কোড রান করে বা কিছু অ্যানালাইসিস চালায় যাচ্ছে এর বাইরে এসে যাইতেছে না, দ্যাট মিনস লগ এন দিয়ে এটা সলভ করা যায়। ওকে, তো এটা কি মোটামুটি বুঝলাম, যেটা এন লগ এন থেকেও আরো অনেকটাই ইমপ্রুভ করা সম্ভব। অ্যান্ড অলরেডি এটা এখানে আমাদের স্কয়ার রুট অফ এন এর পার্টটা যদিও এখানে নাই, বাট স্টিল আমরা খেয়াল করছি এন এর ভ্যালু 10⁻7 দেওয়ার পরেও সে সিগনিফিকেন্টলি ভালো পারফর্ম করছে। সবাইকে এটা খেয়াল করছি। আমরা যদি এখন এটা রান করতে চাই যে আমি স্কয়ার রুট অফ এন এর পরে আমি আর লুপটা চালাবোই না, তার মানে এন এর ভ্যালু যদি আমার 36 হয়, আমি বাইরের লুপটা চালাবো কার জন্য, 2 3 4 5 6, এর বাইরে আমি আর চেক করব না। তো তার মানে আমি লুপটাকে কি এইভাবে এখন চেঞ্জ করে দিতে পারি না? বাইরের লুপটা এখন কয়বার চলতেছে? রুট আগে পর্যন্ত। রাইট, আগে যেটা লিনিয়ার টাইম চলতো, তুমি যেটা বলছিলা যে ভাই বাইরের লুপটা তো ফর শিওর দেখাই যেতেছে এটা ওএন চলবে, এখন বাইরের লুপটা কি আর ওএন চলতেছে? না, এটা কিন্তু এখন স্কয়ার রুট অফ এন নেমে আসছে। এটা কিন্তু হিউজ অপটিমাইজেশন, জাস্ট একটা লাইন, বাট মাথায় রাখা লাগবে এটা কেন কাজ করে। তো এটা লিখে যদি আমি এখন রান দেই 10⁻7 এর জন্য, আগে রান টাইম যা ছিল তার থেকে প্রায় অর্ধেক আমরা অপটিমাইজেশন পেয়ে গেছি। 0.4 0.32 বা 0.33 এরকম টাইম লাগতো, এখন 0.2 এ নেমে আসছে এটা। ইভেন এটা আমার পিসিতে এরকম টাইম লাগতেছে, এই কোডটা যদি কপি করি এন্ড আমরা আইডিওনে রান করি, মানে অনলাইন যা যদি কখনো সাবমিটও করি, এটা 0.01 সেকেন্ডে রান হবে এই কোড, ইভেন তার থেকেও ফাস্ট। তো আমি একবার দেখাই রান দিয়ে, তাহলে হয়তো বা সবাই সেটা কনভিন্সড হবেন। কোড ফোর্সেসেও যাই, কি ব্যাপার সবাই তো স্লো কেন আজকে? কোড ফোর্সেসে কি কোনো রানিং কন্টেস্ট চলতেছে এখন? কোড ফোর্সেসে কন্টেস্ট চললে আইডিওন স্লো থাকে, কারণ ছেলে পেলে চিটিং করে, এন্ড এটার মাধ্যমে চিটিং করা সবচেয়ে ইজি। ওকে, মে 10 না, আজকে কোনো কন্টেস্ট নাই। ওকে, আচ্ছা আমরা রান দিলাম, এই যে রান টাইম 0.06, মানে আমি 10⁻7 এর জন্য রান করছি, চিন্তা করেন মানে এটা তারপরেও কত অল্প সময়ে সে রান হয়েছে। তো রাফলি আপনি ধরতে পারেন যে এটা এন লগ অফ এন। আপনি যদি 10⁸ 1 থেকে 10⁸ পর্যন্ত কয়টা প্রাইম আছে সেটাও বের করতে চান, এইটা আন্ডার 1 সেকেন্ড আপনাকে আউটপুট জেনারেট করে দিবে, মানে জাজ পিসিতে। এই যে আমরা 10⁸ এর জন্য রান করছি, এটা 1.11 সেকেন্ড নিছে, মানে আপনি বুঝতেই পারতেছেন 10⁸ যদি একদম লিনিয়ারও হইতো তাও আমাদের এক্সপেকটেশন হচ্ছে সে 1 সেকেন্ড টাইম নেবে। তো যেটা হয় এই ধরনের প্রবলেমে মানে সবসময় টাইম লিমিট হয়তো বা 2 সেকেন্ড 3 সেকেন্ড এরকম দেয়, তো 1.11 সেকেন্ড তখন আমাদের জন্য একসেপ্টেবল আসলে। তো সবাই কি বুঝলাম? কারো কোনো কোয়েরি থাকলে বলতে পারি। বুঝতে পেরেছি ভাই। এখন ওই যে এই অপটিমাইজেশনের দিকে আগে হুম হুম,
বুঝে বুঝতে নেবেন। পেরেছি, বুঝতে পেরেছি। মানে এখন অপটিমাইজেশনের দিকে আগাবেন না? অপটিমাইজেশন শেষ, বেসিক্যালি এন লগ অফ এন হয়ে গেছে আমার, এটা আর কিছু করার নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওই যে ছোট্ট একটা পার্ট চেঞ্জ করলাম না, এই যে এটা এটা হ্যাঁ করাতে হ্যাঁ আমার ফাইনাল অপটিমাইজেশন হয়ে গেছে, এখানে আর কিছু করা আচ্ছা লাগবে না। ও আচ্ছা, আরেকটা জিনিস করা যায়, মাত্র খেয়াল আসলো, মানে সামহাও ভুলেই গেছিলাম আমি এটা। সেটা হচ্ছে আমরা যখন এই যে এখানে যখন কাটতেছিলাম, খেয়াল আছে কিনা সবার, যখন 5-এর জন্য আমরা মাল্টিপল গুলোকে কাটতেছি, আমি 3 থেকে শুরু করি, 3-এর থেকে যখন মাল্টিপল কাটতেছি, 3-এর নেক্সট মাল্টিপল হচ্ছে 6। 6 কি আমরা মানে 3 থেকে 6 কে আমরা মার্ক করতে পারছিলাম? 6 কি আগে থেকে মার্ক করা ছিল না? হ্যাঁ আচ্ছা, 6 কে কাটতে পারি নাই। কেন পারি নাই? 6 কে 2 আগে কেটে রাখছে, 6 কে পারি নাই। নেক্সট আমরা 9-এর কাছে গেছি, 9 কে মার্ক করতে পারছিলাম না 3 দিয়ে? হ্যাঁ 3 দিয়ে, তার মানে 3 দিয়ে আমি নেক্সটে যাকে মার্ক করতে পারছি সে হচ্ছে 9। 5 দিয়ে আমি নেক্সটে কাকে মার্ক করতে পারছি? 10 কে পারি নাই, কারণ 10 কে 2 কাটছে আগে। 15 কে পারি নাই, কারণ 15 কে 3 কাটছে আগে। 20 কেও পারি নাই, কারণ 20 কে 2 কাটছে আগে। 25 কে পারছি, 25 কে কেউ কাটে নাই। তো আমরা 5 দিয়ে যখন লুপ চালাইছিলাম, আমরা ডিরেক্টলি 25 কে কাটতে পারছিলাম। খেয়াল করে দেখেন, 3 দিয়ে যখন লুপ চালানো শুরু করছি, 9 কে কাটতে পারছি ফার্স্টে, তার আগে কাউকেই কাটতে পারি নাই। 5-এর ক্ষেত্রেও সেম, আমরা যদি 6 দিয়ে 7 দিয়ে কাউকে কাটতে পারতাম, তাহলে সে হয়তো 49। 49। এই কারণেই আমরা 6 পর্যন্ত রাখছি, যে 6-এর বাইরে কাউকে দরকার নাই, কারণ 7 দিয়ে যদি কাউকে কাটতে পারতাম সে হয়তো 49। তার মানে আমি যে এখানে লুপটা চালাইতেছি, যে নেক্সট মাল্টিপলটা আমাকে বের করা লাগবে, এই নেক্সট মাল্টিপলটা আই প্লাস আই না হয়ে আসলে আই ইন্টু আই হওয়া যায় না? কারণ আমি আই এর ভ্যালু যদি 5 হয়, আমি নেক্সট আসলে 25 কে মার্ক করতে যাব, কারণ তার এরপরে আই ঘর করে করে আমি আগাবো। বাট তার আগের গুলো আসলে আমার চেক করার দরকার নাই, কারণ তাদেরকে কেউ না কেউ আগেই মার্ক করে রাখছে। আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? 5-এর বেলায়, জি ভাই। 5-এর বেলায় আমি নেক্সটে কাকে কাটছি? 25। তার আগে যারা আছে 10, 15, 20, এদেরকে কেউ না কেউ কেটে রাখছে। 7 থেকে যদি আমি কাউকে মার্ক করতে পারতাম, অবশ্যই আমি 14, 21, 28, 35 এদেরকে মার্ক করার ট্রাই করেও লাভ নাই, এদেরকে অন্য কেউ কেটে রাখছে অলরেডি। দ্যাট মিনস আমি 49 থেকে শুরু করতাম, বাট 49 তো এখানে নাই। সো এরকম প্রত্যেকটা নাম্বার থেকে যখন মার্কিং শুরু হয়, তার নেক্সট মাল্টিপলটা আই প্লাস আই না ধরে আই ইন্টু আই ধরা অপটিমাল, কারণ এর আগের গুলো চেক করার কোনো দরকার নাই। কারণ এরকম অনেক ইটারেশন নাইলে চলে আসে যে অলরেডি ওই নাম্বার গুলাকে কেটে রাখা হয়েছে, বাট তাও আমি আননেসেসারি লুপ চালাইতেছি। সো ওইটাও এখানে কমায় দেওয়া যায়। অ্যান্ড 10⁷ এর জন্য এটা আরেকটু ফাস্ট হওয়া উচিত এখন। এই যে 0.19, এটা ক্লিয়ারলি বোঝা যাইতেছে যে কিছুটা অপটিমাইজড হয়েছে। আমরা সরি, আমরা এইখানে যদি আই ইন্টু আই লিখি অ্যান্ড 10⁸ এর জন্য রান করি, দেখি সে কি করে। 1.11 ছিল, 1.09, খুব বেশি ডিফারেন্স না, কিন্তু মানে কিছুটা অপটিমাইজ তার হওয়ার কথা, কিন্তু এন এর ভ্যালু আসলে এত বেশি বড়, যে এটা 0.9 সেকেন্ডের মধ্যে এখন রান করছে। আগে 1.09, 1.11 ছিল, হয়তো 0.99। টেকনিক্যালি এটা উইদিন 1 সেকেন্ড রান করে এই অপটিমাইজেশনের পর। মানে তার অবস্থা এরকম হয় যে সে নিয়ারলি একটা লিনিয়ার টাইম অ্যালগোরিদমের মতো হয়ে যায়, মানে অলমোস্ট ও এন। সো আমরা যখন এরকম সিভ লিখি, মানে এর থেকে অপটিমাইজ করা সম্ভব না। মানে কেউ যদি করতে চায় তখন হয়তোবা তাকে আরো অনেক ধরনের মেকানিজম অ্যাপ্লাই করা লাগে। বিট বিট মাস্ক সিভ কি বলে জানি ওটাকে, বিটমাস্কের একটা সিভ আছে, সেটা হচ্ছে এই অ্যারে যেটা আমি লিখতেছি, অ্যারেটার মধ্যে হচ্ছে এটার স্পেস আরো 32 গুণ বাড়ানো যায়। মানে প্রত্যেকটা বিটে বিটে আমি হচ্ছে প্রাইমারি স্ট্যাটাস গুলো সেভ করবো, এটাও করা যায়, বাট ওটা এখনই ইম্পর্টেন্ট না। আর বিট সেট চলে আসার পরে সি প্লাস প্লাসে একটা ডেটা টাইপ আছে যেটাকে বলা হয় বিট সেট। জানি না কেউ কি এটা নিয়ে কাজ করছেন কিনা। ও মানে এই বিট সেট দিয়ে আপনি একটা করে বিট ডিক্লেয়ার করতে পারবেন, মানে হাইলি এফিশিয়েন্ট একটা জিনিস। আপনি একসাথে চাইলে 10⁵টা বিট নিয়েও কাজ করতে পারবেন, সেখানে বিট ম্যানিপুলেশন খুবই ইজি। তো বিট সেট নিয়ে যদি কারো আগ্রহ থাকে, সার্চ করে দেখেন সি প্লাস প্লাসে, মানে অসাম একটা জিনিস। তো যাই হোক, আমাদের এই সিভ, কেউ আবার এটাকে ওএন বললেন না, এটা ওএন আসলে না, বাট ক্লোজ টু ওএন। এন্ড এটাকে আপনি এন ইন্টু লগ অফ এনই বললেন। কেউ যদি বেস জিজ্ঞেস করে, বেস হচ্ছে 2। সো আমাদের খুব ভালো একটা অ্যালগোরিদম আমরা ডিজাইন করে ফেলছি, যেটা 1 থেকে n পর্যন্ত
প্রাইম নাম্বার জেনারেট করতে পারে n ইন্টু লগ অফ n রান টাইমে, এবং আমি যদি এটা আমার পিসিতে 10⁸ দেই, সে কি করে একটু দেখি কতটুকু সময় সে নেয়। আমার এখানে একটু টাইম লাগবে, মানে নিজেদের পিসিতে একটু টাইম লাগে, বাট জাজ পিসিতে এটা ফাস্ট। ওকে, কারো কোনো কোয়েরি থাকলে বলতে পারি। আর আমার এখানে আরেকটু মানে এই অ্যালগোরিদমটা আসলে আরেকটু টাইম নিতেছে, কারণ আমি আরেকটা অ্যাডিশনাল লুপ চালাইতেছি এখানে, যেটা দিয়ে প্রাইম কি প্রাইম না আমি চেক মানে কোন প্রাইম গুলা কাউন্ট করতেছি। এটা ভিতরে করা যাবে না, কারণ অনেকগুলো নাম্বারের ক্ষেত্রে আমার লুপ টাচই করে না, সেখানে আগেই ব্রেক হয়, সো সবগুলা প্রাইম তখন আসবে না। তো আলাদাভাবে লুপ চালাই, তখন আমাকে প্রাইম গুলা বের করতে হয়। এনিওয়ে, একটা যদি বাদও দিতাম 10⁸ এর জন্য হয়তো বা 1 পয়েন্ট সামথিং টাইম লাগবে, 1.6। ওকে, ঠিক আছে, কারো কোনো কোয়েরি থাকলে বলতে পারি। আচ্ছা ভাই, এটা শিব নাকি ওই যে একটু আগে যে একটা ভাই লিখলো ইরাত, মানে কি যেন একটা মেথড হ্যাঁ লিখলো, হ্যাঁ, এটা কি কোনটা আসলে? দুইটাই, মানে এটার নাম হচ্ছে সিভ, মানে হচ্ছে ছাকনি, বুঝছো? আমি যে এটাকে বলে সিভ অফ ইরাটোস্থেনিস বলা হয় আর কি। হ্যাঁ, তো এটা আসলে সিভ ক্যান, মানে এটাকে সংক্ষেপে অনেকে সিভ বলে। তো এটাকে কেন সিভ বলা হয়, দেখো তুমি আসলে সব তুমি একটা ছাকনির মতো চিন্তা করতে পারো এই অ্যালগোরিদমটাকে। তো ছাকনি দিয়ে হচ্ছে আমি কম্পোজিট নাম্বার গুলাকে ক্যাচ করে ফেলি, যে নাম্বার গুলো কম্পোজিট, আর যাকে ক্যাচ করতে পারি না তাকে হচ্ছে আমি নিচে ফালাই দিই। লেটস সে নিচে কাকে ফালাইতেছি, আসলে প্রাইম গুলাকে ফালাইতেছি, কারণ ওই প্রাইম গুলাতে দেখা যায় স্কোয়ার রুটের পরে তো সেগুলোতে আমি টাচও করি না, সেই নাম্বার গুলোকে ডিরেক্টলি বলে দেই যে এরা আসলে প্রাইম নাম্বার। সো আমি এই অ্যালগোরিদমটা চালাই আসলে কম্পোজিট নাম্বার গুলাকে আলাদা করি। আমার মেইন কাজ হতেছে কম্পোজিট গুলাকে, প্রত্যেকটা কম্পোজিট নাম্বারে টাচ হয় এখানে, এরকম কোনো নাম মানে কম্পোজিট নাই যেখানে তুমি টাচ করো না, প্রত্যেকটা কম্পোজিটে টাচ হয়, বাট প্রত্যেকটা প্রাইমে টাচ হয় না। প্রত্যেকটা প্রাইমে টাচ হওয়ার আসলে দরকারও নাই, সে যাদেরকে যাদেরকে ফেলায় দেয় দ্যাট মিনস এটা গ্যারান্টিড ওরা প্রাইম। তো এই কারণে এটাকে ছাকনি প্রণালীও বলে অনেক সময় বাংলায়, এইভাবে অনেকে এটাকে ডিফাইন করছে। সো ছাকনির ইংলিশ হচ্ছে সিভ, তো আমরা এখানে সিভ করতেছি। আর ইরাটোস্থেনিস প্রবাবলি এই ম্যাথমেটিশিয়ানের নাম যেটা বের করছে। তো এইটা হচ্ছে কাহিনী। সো যেটা তুমি দেখছো দুইটাই আসলে সেম জিনিস। এটা হারমোনিক সাম, হ্যাঁ, হারমোনিক সাম। এটা অনেক জায়গায় কাজে লাগে, বিভিন্ন জিওমেট্রির প্রবলেমেও দেখা যায় যে একটা প্যাটার্ন চলে আসে, ওই প্যাটার্নটা হচ্ছে হারমোনিক সাম ইকুয়ালস টু, এরকম কেসও আছে। আচ্ছা ভাই, আমরা এই কাজে কখনোই হচ্ছে ওই যে মানে থ্রেড মানে মাল্টি থ্রেড এই জিনিসটা ইউজ করি না কেন? মানে হচ্ছে ওটা কি টাইম বেশি লাগে? কোনটা ভাই, কোনটা ইউজ করি মানে না? মাল্টি থ্রেডিং টাইপের কোনো কিছু ইউজ ও করি না কেন? আচ্ছা, আহ, মজার ব্যাপার হইতেছে তুমি যখন একটা কোড কোনো একটা অনলাইন জাজে সাবমিট করবা, বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় ওই অনলাইন জাজ যে সার্ভার পিসিটা, মানে যে সার্ভারটা তোমাকে দেওয়া হয় তোমার কোডটা রান করার জন্য, তো এরা আগে থেকেই জানে এরকম প্রোগ্রামার আছে যারা এইটাকে মাল্টি থ্রেড হিসেবে রান করে এটার পারফরমেন্স বেটার করতে পারে। সো ওই সার্ভারের মানে কোর আর থ্রেড কাউন্ট উল্লেখ করে দেওয়া যায়। তুমি দেখছো যে ভিএম গুলা যখন কেউ ক্রিয়েট করে তখন ওই ভিএমটা কয়টা কোর নিবে কয়টা থ্রেড নিবে এটা ডিফাইন করে দেওয়া যায়। সো ওই সার্ভারগুলোর কোর আর থ্রেড কাউন্ট দেওয়া হয় 1 আর 1, মানে একটা কোর একটা থ্রেড। সো তুমি যদি ওই সার্ভারে কখনো মাল্টি থ্রেড এনভায়রনমেন্টে রান করার ট্রাইও করো, থ্রেড মাল্টিপল ক্রিয়েট হবে ভালো কথা, কিন্তু একটা থ্রেড বসে থাকবে, একটা থ্রেড শেষ হবে তারপরে নেক্সট থ্রেড রান হবে, দেন নেক্সট থ্রেড রান হবে, কারণ তোমার এখানে অ্যাভেলেবল থ্রেডই আছে একটা। সো তোমার কোড তোমার পিসিতে হয়তো অনেক ফাস্ট রান হবে কারণ তোমার পিসিতে মাল্টি থ্রেডেড এনভায়রনমেন্ট অন করা, কিন্তু সার্ভার পিসিতে হচ্ছে ওই মাল্টিপল থ্রেডটা অফ করা থাকে। তো অ্যাকচুয়ালি সাবমিট করেও দেখা যায় যে লাভ হয় না, রান টাইম সিঙ্গেল থ্রেডের মতোই থাকে। বাট রিয়েল লাইফে এটা অপটিমাইজড হয়, রিয়েল লাইফে তো মানে সাবমিট না করলে তো এটা আসলে তোমার পিসিতে তো ফাস্ট থাকবেই। আমরা এই কারণে আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিং এ থ্রেড নিয়ে কোনো কথাই বলি না, কিন্তু যখনই কেউ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ আসে, ডেভেলপমেন্টে আসে, তখন থ্রেড নিয়ে অনেক জিনিসপত্র চলে আসে। তো এই কারণে অনেক সময় মানে আমাদের দেশীয় কিছু যারা মানে সিপিটাকে ডিফারেন্ট ভাবে চিন্তা করে, মনে করে সিপি মানেই মেবি এভরিথিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর সবকিছু সে পারতেছে, এরকম চিন্তা ভাবনা যাদের থাকে তারা একটা ধরা খায়। যখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ আসে তখন দেখে যে থ্রেড বলতে একটা কনসেপ্ট আছে, সে মানতেই চায় না যে এই কনসেপ্ট কেন লাগবে, আমি তো এটা ওইটা করে ভুংচুং করে বহুত কিছু করে ফেলতে পারবো। বাট এটাকে একসেপ্ট করা উচিত যে এটা
মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এরকম অনেক টার্ম আছে যেগুলো কম্পিটিটিভ প্রোগ্রামিং থেকে অনেক হার্ড। মানে এটা ওই লাইনে না আসলে, ওই জিনিসগুলো নিয়ে পড়াশোনা না করলে বোঝা কঠিন। আমি আমি যে জানি সবকিছু তা না, বাট আমি কিছু জিনিস দেখতেছি আস্তে আস্তে, তখন খেয়াল হইতেছে আচ্ছা কম্পিটিটিভ প্রোগ্রামার যারা অনেক আছে অনেক অ্যারোগেন্ট, তাদের অ্যারোগেন্সি আসলে কমানো উচিত। মানে অ্যারোগেন্ট হওয়ার কিছু নাই, কারণ তারা যে প্রবলেম স্টেটমেন্ট গুলো নিয়ে কাজ করে সেগুলো কম, মানে অনেক বেশি স্পেসিফিক। মানে সে জানে কনস্ট্রেন্ট কি, সে জানে ভ্যালুগুলো এর বাইরে যাবে না। রিয়েল লাইফে কিন্তু আমরা জানি না যে আমাদের স্কেল কত বড় হইতে পারে। তো এই কথাগুলো কেন বললাম, কারণ যেন অনেকে সিপি থেকে যখন ইতে আসে, ডেভেলপমেন্ট লাইনে আসে, তখন বা একসাথে দুইটা চালায়, তখন সে মনে করে দুইটা আসলে ডিফারেন্ট জিনিস। দুইটা আসলে ডিফারেন্ট না, দুইটা সিমিলার। তুমি সিপির নলেজ গুলাকে কাজে লাগায় ডেভেলপমেন্টে ভালো করতে পারবা। যেমন ধরো তুমি থ্রেডিং নিয়ে এই যে তুমি একটা কোয়েশ্চেন করছো, তুমি কি খেয়াল করছিলা যে আমরা আমি একবার একটা জুনিয়ররা যারা ছিল তাদেরকে একটা গিটহাবে একটা প্রজেক্টে কাজ করাইছিলাম, মাল্টি থ্রেডেড, সিঙ্গেল থ্রেডে প্রাইম জেনারেশন, মাল্টিপল থ্রেডে প্রাইম জেনারেশন, এবং রান টাইম মানে কতটুক ইমপ্রুভ হয়েছিল। ওটা সিভ ছিল না, কিন্তু ওটা এন রুট এন এর একটা অ্যালগরিদমই ছিল, বাট আমি মাল্টিপল থ্রেডে ভাগ করে হচ্ছে ক্যালকুলেশনটা করছিলাম। তুমি কি এটা দেখছিলা আমার গিটহাবে? না ভাই, এটা দেখিনি। আচ্ছা, তোমার এক্সাক্ট কোশ্চেনের অ্যান্সারই মেবি সেখানে আছে। তুমি একটু টেস্ট করে দেখো, আমি তোমার রিপোজিটরি লিংকটা দিতেছি, দাঁড়াও। এই যে এটা স্প্রিং বুট রেস্ট এপিআই উইথ কনকারেন্সি। সো এই যে 10⁻7 পর্যন্ত সিঙ্গেল থ্রেডে যখন আমি রান করছিলাম, এই যে 6,64,579টা প্রাইম আসছিল, এবং টাইম প্রায় 10 সেকেন্ডের মতো টাইম লাগছে। এবং অ্যালগোরিদমটা হচ্ছে তোমার ওই যে এন রুট এন যে অ্যালগোটা, সেটা এই যে মেইনে গেলে তুমি পাবা। এখানে জাভাতে গেলে, তুমি সার্ভিসে গেলে, ইমপ্লিমেন্টেশনে গেলে পাবা। এই যে এটা, এই যে দেখো তোমার সিভ, না সিভ আমি ইউজ করি নাই, আমি যেটা করছি এই যে এটা, এই যে এইখানে। তো কোডটা দেখো, কোডটা দেখলে যে ব্রুট ফোর্স প্রাইম কাউন্ট একটা মেথড আছে আমার, এই যে ব্রুট ফোর্স প্রাইম কাউন্ট, এটা এটা হচ্ছে তোমার একদম এই যে 2 থেকে মানে এন এর আগ পর্যন্ত, মানে স্কয়ার রুট অফ এন এর যে অ্যালগরিদমটা ছিল সেম। তো এটা দিয়ে হচ্ছে জাস্ট রান করা হয়েছে, কোনো সিভ লেখা আছে বাট এটা ইউজ করা, কল করা হয়নি। তো তোমার সিঙ্গেল থ্রেডে ওর পারফরমেন্স ছিল 10 সেকেন্ড, ওইটাকে আমি প্রায় 10টা থ্রেডে মেবি ভাগ করছিলাম, 10টা বা 5টা থ্রেডে, এটা কোড দেখলে বোঝা যাবে। সো এটা জাস্ট 2 সেকেন্ডে আউটপুট দিয়ে দিছে আমাকে, মাল্টিপল থ্রেডে ভাগ করে সে রান করছে। তো এটা তুমি এমনিতে প্র্যাকটিস করতে পারো, হ্যাঁ, যে দেখে বা আইডিয়া গুলা কিরকম হইতে পারে। বাট কম্পিটিটিভ প্রোগ্রামিং এ ওই তো সার্ভার করা থাকে, মানে তোমার সার্ভারের সেটিংটাই থাকে এরকম যে 1 কোর 1 থ্রেড, সো তুমি ইউজ করতে পারবে না টেকনিক্যালি। হ্যাঁ, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারি। ভাইয়া, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন ফাহিম ভাই, বলেন। আচ্ছা ভাই, কোর আর থ্রেডটা একটু বুঝাই দিবেন? মানে আমরা তো পিসি নেওয়ার সময় দেখি 4 কোর 8 থ্রেড, 6 কোর 12 থ্রেড, আসলে জিনিসটা কি বুঝি না আসলে। আচ্ছা, কোর হইতেছে টেকনিক্যালি একটা মানে ইন্ডিভিজুয়াল বলা যায়, সিপিইউ বলতে পারেন। মানে সিপিইউ বলতে কি, এটা একটা সিঙ্গেল প্রসেসিং ইউনিট। ধরেন আপনার কাছে যখন আমরা নর্মাল একটা সিপিইউ নিয়ে কথাবার্তা বলি, আমরা বই খাতায় পড়ালেখা করি যে সিপিইউ বা সামথিং, যে একটা টাস্ক নিয়ে একটা কাজ করতে পারে, একটা টাস্ক ইনপুট নিল, সে একটা টাস্ক কমপ্লিট করে দিল। এটা হচ্ছে একটা ওয়ান কোর সিপিইউ নিয়ে কথা বলি আমরা যখন এটা নিয়ে কথা বলি। বাট আমাদের পিসি যদি 4 কোর হয়, এটার মানে কি, থ্রেড একটু পরে আসতেছি। 4 কোর মানে হইতেছে আপনার যে সিপিইউটা আছে এর মধ্যে টেকনিক্যালি 4টা ইন্ডিভিজুয়াল সিপিইউ আছে, ছোট ছোট কম্পিউটার আছে বা প্রসেসিং ইউনিট আছে, যারা একই সাথে 4টা ইন্ডিভিজুয়াল টাস্ক প্যারালালি হ্যান্ডেল করতে পারে। প্যারালাল একটা হচ্ছে মাল্টিপল প্রসেস আপনার বিভিন্ন শিডিউলিং অ্যালগরিদমের মাধ্যমে রান হয়, এটা একটা জিনিস। আর একটা হচ্ছে প্যারালালি রান হয়, দুইটা কিন্তু ডিফারেন্ট। প্যারালাল হওয়া মানে আপনার কেউ কারোর জন্য ওয়েট করতেছে না, কারোর মধ্যে কনটেক্সট সুইচিং হইতেছে না, সবাই ইন্ডিপেন্ডেন্টলি রান হইতেছে। সো আপনার পিসিতে কোর যত বেশি থাকবে, আপনার তত বেশি সংখ্যক প্যারালাল টাস্ক আপনি কমপ্লিট করতে পারবেন। সে আমার
ডেস্কটপে হচ্ছে 6 কোর মেবি 6 কোর 12 থ্রেড। তো তার মানে আমার এই সিপিইউ প্যারালাল 6টা টাস্ক সে একসাথে এক্সিকিউট করতে পারবে। তার মানে কি এই যে আমি 6টা অ্যাপের বেশি চালাইতে পারবো না? ব্যাপারটা আসলে তা না। 6 কোর 12 থ্রেড, এখন এই 12টা থ্রেড আমার এখানে প্রত্যেকটা কোরের জন্য দুইটা দুইটা থ্রেড ইউনিট আলাদা করে বরাদ্দ করা থাকে। থ্রেড কি জিনিস? থ্রেড হইতেছে ওই প্রসেসের একটা খুব লাইট ওয়েট একটা ভার্সন, মানে এটাও প্রসেসের মতো, কিন্তু ডিফারেন্সটা হইতেছে যে এটাও একটা সিঙ্গেল টাস্ক হিসেবে চিন্তা করতে পারেন, বাট প্রসেস হচ্ছে একদম আইসোলেটেড টাস্ক, মানে কারোর সাথে কোনো রিলেশন নাই। লেটস সে আমি একটা ওয়ান নোট এই যে অ্যাপ চালাইলাম, ওকে, এটা হচ্ছে একটা প্রসেস হিসেবে রান হবে, ঠিক আছে? সো এই প্রসেসটা দেখা যাবে এর মধ্যে আর অনেক অনেক পার্ট আছে। দেখেন, একটা হেল্পের পার্ট আছে, একটা ভিউ এর পার্ট আছে, একটা ড্র এর পার্ট আছে। একটা এই প্রসেসটার আন্ডারে যত যত ছোট ছোট চাইল্ড প্রসেসের মতো আপনি চিন্তা করতে পারেন, খুব ছোট ছোট লাইট ওয়েট টাস্ক আপনি চিন্তা করতে পারেন, এদেরকে বলা হয় তখন থ্রেড, মানে প্রসেসের ছোট ভাই টাইপের। থ্রেড গুলো প্রসেস খুবই হেভি ওয়েটের হয়, কারণ ওর নিজের একটা মেমোরি ইউনিট থাকে, ওর সম্পূর্ণ সবকিছু আইসোলেটেড থাকে। বাট থ্রেডের বেলায় যেটা হয়, থ্রেড একটা প্রসেস থেকে ক্রিয়েট হয়, অ্যান্ড ওই থ্রেড ওই প্রসেসের মেমোরিটা ইউজ করতে থাকে, ওর নিজের আলাদা কোনো মেমোরি নাই। তো যত যত থ্রেড ক্রিয়েট হয় ওই প্রসেস থেকে, বা ওই থ্রেড থেকেও যত আরো আরো থ্রেড ক্রিয়েট হয়, তারা সবাই একটা শেয়ার্ড মেমোরি স্পেসে থাকে। তারা সবাই ওই প্রসেসের মেমোরি গুলা ইউজ করতে থাকে, ওর নিজের আলাদা কোনো অস্তিত্ব থাকে না। এই কারণে থ্রেড ক্রিয়েট করাও ইজি, থ্রেড ধ্বংস করাও ইজি, বাট প্রসেসের বেলায় পার্টটা ডিফিকাল্ট। তো থ্রেড আসলে টেকনিক্যালি আপনি ইনফাইনাইট সংখ্যক ক্রিয়েট করতে পারবেন। আপনার কি বলে অপারেটিং সিস্টেম যতটুকু সাপোর্ট করবে, বা আপনার আপনি যে শিডিউলিং অ্যালগরিদম ইন্টারনালি ইউজ হইতেছে তার উপর ইনফাইনাইট। কথা হইতেছে ইনফাইনাইট থ্রেড আপনি ক্রিয়েট করলেন, রান কয়টা হবে মানে একসাথে, সেটা এখানে ইম্পর্টেন্ট। আমার এখানে যদি 12 থ্রেড থাকে, সে 12টার মতো থ্রেড অলমোস্ট সাইমালটেনিয়াসলি চালাইতে পারবে, বাট কিউ থাকবে বা কনটেক্সট সুইচ করে করে সে বাকি থ্রেডগুলো রান করবে। কিন্তু যদি প্যারালাল টাস্কের কথা চিন্তা করি, যদি আমার কোর 6টা হয়, 6টা কাজের বেশি একটা টাস্ক সে প্যারালালি রান করতে পারবে না। যদি রান করতে হয় তাকে কিউতে ওয়েট করায় রাখা লাগবে। তো এইটার উপর খুব চমৎকার কিছু পড়াশোনার টপিক আছে। অপারেটিং সিস্টেমে যদি আপনি শিডিউলিং অ্যালগরিদম গুলো দেখেন, বিভিন্ন রকম শিডিউলিং অ্যালগরিদম আছে, যে অনেকগুলো টাস্ক বা প্রসেস, বা টেকনিক্যালি প্রসেসই বলি, অনেকগুলো প্রসেস যদি আপনার সামনে থাকে, আপনি জানেন যে কখন শুরু হবে কখন শেষ হবে, তার ওয়েটিং টাইম কত, এগুলোর উপর বেস করে হচ্ছে বিভিন্ন অ্যালগরিদম থাকে। ইফ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, তারপরে রাউন্ড রবিন, এরকম অনেক অ্যালগরিদম আছে যেগুলোর উপর বেস করে আমাদের অপারেটিং সিস্টেম ডিসিশন নেয় কোন টাস্কটাকে বসায় রাখবে আর কোন টাস্কটাকে এক্সিকিউট করবে, মানে এক্সিকিউট করানোর জন্য সিপিইউর কাছে পাঠাবে। তো আপনি এই কারণে যখন যারা গেম খেলার জন্য পিসি কিনতে চায়, তারা দেখা যায় যে একটু মানে হাই কোর কাউন্টের, যদিও খুব একটা লাভ নাই আসলে, কারণ ওইটার জন্য ভালো জিপিইউ দরকার, কারণ প্রচুর রেন্ডারিং হয়, এত এত ছবি, এত ম্যাট্রিক্স এর ক্যালকুলেশন, এগুলোর জন্য সিপিইউ কোনোদিনও ভালো চয়েস না। মানে সিপিইউ এই ধরনের কাজ ভালো করতেই পারে না। এর জন্য বেস্ট অপশন হচ্ছে জিপিইউ। জিপিইউ প্যারালাল কম্পিউটিং এর জন্য বেস্ট। তো যাই হোক, তো তারা তখন দেখে যে একটু বেশি কোর কাউন্ট কোথায় আছে। থ্রেড কাউন্ট ওকে, বাট থ্রেড কাউন্ট অ্যাটলিস্ট মিনিমাম কোর কাউন্টের সমান হয়, মানে তার থেকে ছোট কখনোই হবে না। বেস্ট কেসে তার দ্বিগুণ হয়, আর ওর্স্ট কেসে তার সমান হয়। তো ওইটা ম্যাটার করে না, মেইনলি ম্যাটার করে হচ্ছে কোর কাউন্ট অ্যান্ড ক্লক স্পিড। যদি আপনি দেখা যায় প্রচুর পরিমাণে প্যারালাল মানে প্রসেসিং আপনি করেন, ধরা যাক আপনি অনেকগুলো টাস্ক ক্রিয়েট করবেন, অনেক অনেক অ্যাপ চালাবেন আপনি একসাথে, সো তখন হাই কোর কাউন্ট একটু হেল্প করবে। আর আপনি যদি গেম টেম অনেক খেলতে চান, লেটস সে আমি গেম খেলি না খুব একটা, তো আমার ক্ষেত্রে আসলে জিপিইউ খুব একটা হেল্পফুল না। কিন্তু যে অনেক ভালো গেমার, সে যদি এখন দেখা যায় 16 কোর 32 থ্রেডের একটা সিপিইউ নিয়ে বসে আছে, কিন্তু তার জিপিইউ তে অত ভালো পারফরমেন্স নাই, তাইলে আসলে ওই সিপিইউ তারে খুব বেশি হেল্প করবে না, কারণ সিপিইউ এই ধরনের ম্যাট্রিক্সের ক্যালকুলেশনের জন্য অনেক প্যারালাল কম্পিউটিং, প্যারালাল প্রসেসিং এর পাওয়ার দরকার হয়, সেটা সিপিইউ অত হ্যান্ডেল করতে পারে না, তখন তার ভালো জিপিইউ লাগে। তো এখানে অনেকগুলা মানে আলাদা আলাদা টপিক আছে যেগুলো নিয়ে একটু স্টাডি করা লাগে, বাট আমি হাইলি সাজেস্ট করব শিডিউলিং অ্যালগরিদম গুলো একটু দেখেন, তাইলে মেবি একটু ধারণা পাবেন, মজার জিনিস। ওকে, আর তার সাথে আরেকটা জিনিস নিয়ে একটু কাজকর্ম করবেন, সেটা হচ্ছে এই থ্রেড
মানে থ্রেড রিলেটেড যে প্রোগ্রামিংটা সি প্লাস প্লাসও আছে এখন, সি প্লাস প্লাস 11 থেকে বা প্রবাবলি 14 থেকে এটা দেওয়া হয়েছে আলাদা থ্রেড ক্লাস। সো থ্রেড ক্রিয়েট করা যায় ইজিলি। আগে খুব ঝামেলা করে করা লাগতো। আগে মানে আমার মনে আছে আমরা যখন ল্যাব করতাম কি দিয়ে যেন মানে ফর্ক করে করে হচ্ছে করা লাগতো, খুবই ডিসগাস্টিং একটা জিনিস ছিল। তো এখন ইজিলি করা যায়। জাভাতে তো বহু আগে থেকেই আরামসে করা যায়, অনেক কিছু আছে জাভায়। তো দেখেন, কেউ যদি জাভা ভাল লাগে জাভাতে দেখতে পারেন, সি প্লাস প্লাস এ ভাল লাগে দেখতে পারেন, বাট সি প্লাস প্লাস এর কোডটা একটু একটু অন্যরকম মনে হইতে পারে, বাট যার যে ল্যাঙ্গুয়েজ ভাল লাগে দুইটাতেই অ্যাভেলেবল আর কি। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে? এটা নিয়ে একটু আছে আমার। হ্যাঁ বলো। এই যে শিডিউলিং অ্যালগোরিদম গুলা, হ্যাঁ একটা অপারেটিং সিস্টেম কি শুধু যে কোনো একটা নিয়েই কাজ করে, নাকি সিচুয়েশন ভেদে সুইচ করে, যে না এখন আমি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ করব, হুম এখন আমি অন্য কিছু করব, কোনটা টাইম বেশি লাগে ওইরকম সুইচ হুম করে, নাকি যে কোনো একটা সিলেক্ট করে নেয় যে না আমি আমার অপারেটিং সিস্টেমে শুধু এইটাই দিয়েই কাজ করব আর কোনোটা না? আচ্ছা, এটা অ্যাকচুয়ালি ও সুইচ করে, ও হাইব্রিড অ্যাপ্রোচ ফলো করে। আমাদের যেরকম আমরা যখন সি প্লাস প্লাস বা পাইথনে সর্ট করি তখন তো সে ইন্ট্রো সর্ট বা টিম সর্ট নামে এক ধরনের হাইব্রিড সর্টিং অ্যালগোরিদম চালায়। সো এই হাইব্রিড সর্টিং, যে কোনো হাইব্রিড অ্যালগোরিদমের কাজ হচ্ছে আগে তার যে ইনপুটটা আছে সেটাকে অ্যানালাইসিস করা, তার উপর বেস করে কোন অ্যালগোটা বেস্ট সুটেড সেটাকে এক্সিকিউট করা। তো অপারেটিং সিস্টেমেও সেম কাজ। তো সেম ভাবে সে চালায়, সে দেখে যে তার যে প্রসেস কাজগুলো গুলোকে দেখে তাহলে। রাইট, সে প্রসেসগুলোকে আগে দেখে যে তার কি ধরনের প্রসেস, এগুলো কিরকম টাইম লাগতে পারে, কারণ আগে থেকে তো বলা যায় না কতক্ষণ এক্স্যাক্টলি কতক্ষণ এই প্রসেসটা চলবে। ধর আমি ক্রোম কতক্ষণ চালাবো, আমি ওয়ান নোট কতক্ষণ চালাবো, আমি তো জানি না, বাট তার একটা এস্টিমেশন থাকে। সো সেটার উপর বেস করে সে দেখে যে কোন আহ, হচ্ছে অ্যালগোরিদমটা সবচেয়ে বেস্ট সুটেড, সো ওইটা তখন চালায়। আর কিছু ডাটা থাকে, ধরো এই যে ওয়ান নোট প্রতিদিন আমি চালাই 2 ঘন্টা করে চালাইতেছি ওয়ান নোটটা একটা না, সো তার কাছে ডেটা থাকে যে ওকে সে প্রতিদিন বা যখনই সে চালায় রাফলি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে যে 2 ঘন্টার মতো সে চলে। সো এন্ড টাইমটাও সে ধরে নিতে পারে, একটা অ্যাপ্রক্সিমেট আর কি অ্যাপ্রক্সিমেশন চালায়। তো হ্যাঁ, তোমার অ্যান্সারটা, কোশ্চেন অ্যান্সার হচ্ছে এটা হাইব্রিড অ্যাপ্রোচ ফলো করে আসলে, যখন যেটা লাগে। আচ্ছা, আর আমরা যখন ভিডিও এডিট করি তখন এটা তো জানেন যে ওই সময় আমাদের সিপিইউ পাওয়ারটা দরকার হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, তো ভিডিও এডিট করার সময় তো বলতে গেলে ও তো একটা ছবি রেন্ডার করতেছে, তাহলে ফাইন, কেন ভালো প্রশ্ন। কেন এটার ক্ষেত্রে ওইখানে সিপিইউটা? হ্যাঁ, এটার ক্ষেত্রে কি হয় আসলে, এখানে তুমি যখন রেন্ডারিংটা করবা, এখানে আহ, তোমার মানে এখানে একটা অপশন আছে, মানে কাস্টমাইজ করার অপশন আছে, যে এই রেন্ডারিংটা তুমি কোথায় করবা, মানে কি দিয়ে রেন্ডার করবা। লেটস সে হ্যাঁ, জিপিইউ দিয়ে নাকি সিপিইউ জিপিইউ দিয়ে? দিয়ে, সিপিইউ দিয়ে, এটা আলাদাভাবে বলে দেওয়া যায়। সো তুমি যদি ওখানে আলাদা করে কিছু বলে না দাও, বাই ডিফল্ট এটা সিপিইউ থাকে, তুমি যদি বলে না দাও আগে থেকে। বাট তুমি যদি বলে দাও যে না আমি সিপিইউ দিয়ে করব না, আমি জিপিইউ দিয়ে করব, তোমার সিপিইউ ইউজেস হবে না এখানে। যদি তুমি বলে দাও যে আমি শুধুমাত্র জিপিইউ দিয়ে রেন্ডার করব। আমি একটা ছোট অ্যাপ্লিকেশন ইউজ করতাম ফরম্যাট ফ্যাক্টরি নামে, এটা দিয়ে আমি ভিডিও মাঝে মধ্যে দেখা যেত যে অনেক বড় বড় ভিডিও থাকতো আমার ক্লাসেরই হয়তো বা এরকম, বা কোনো মিউজিক ভিডিও বা কোনো মুভি, এগুলাকে আমি একটু দেখা যেত অডিও খুব এক ভালো দরকার নেই, অডিওটা আমি একটু কমাই দিতাম বা ভিডিওর কোয়ালিটি কমাই দিতাম, মানুষের মোবাইলে নেওয়ার জন্য এই কাজ করতাম অনেক আগে সেগুলো। তো তখন আমি দেখতাম যে ওকে টাইম অনেক লাগতেছে, তখন এই জিনিসগুলো ভালো বুঝতাম না, জাস্ট এমনি রান করে করে দেখতাম। সেটিংস থেকে পরে দেখলাম জিপিইউ রান দেওয়ার একটা অপশন আছে, ওটা দিয়ে দিচ্ছি, দেখি সিপিইউর থেকে আমার প্রায় 30-40 গুণ টাইম কম লাগতেছে। এবং একটা মজার ব্যাপার, অনেকগুলা টাস্ক যদি আমি দেই একসাথে, ধরো 20-25টা ভিডিও দিলাম একই সাথে, 8টা-10টা ভিডিও একই সাথে তোমার সে এডিট করা শুরু করতো। সো তুমি তুমি কি যতবার করছো তুমি কি জিপিইউ দিয়ে সিলেক্ট করে করছিলা নাকি সিপিইউ দিয়ে করছিলা? না, এখানে আমার প্রশ্নটা হচ্ছে কি, রেন্ডার করে জিপিইউ দিয়েই, হ্যাঁ যে রেন্ডারিংটা মানে এডিট করা শেষ, হুম এখন আমি রেন্ডার করব সেইটা জিপিইউর কাছেই যায়, আমি জিপিইউ দিয়েই করছি ওটা। হুম হুম কিন্তু আমরা যখন টাইমলাইনে স্ক্রাব করি অথবা টাইমলাইনে ওই ফুটেজ নিয়ে নাড়াচাড়া করি, হ্যাঁ ওই সময় সিপিইউ পাওয়ারটা দরকার হয়। আমার প্রশ্ন ছিল ওইটা কেন কেন ওই সময় না হলে অনেক সময় দেখা যায় যে একটা ফুটেজ নিয়ে একটু সরাইলাম, মানে ফ্রেম ড্রপ করতেছে, হুম। আসতেছে না, ওইটা সব জায়গাতেই দেখছি যে ওটা সিপিইউ পাওয়ারের উপর ডিপেন্ডেন্ট। আচ্ছা, সেইটা ছিল আমার প্রশ্ন। ওকে। সো এই ক্ষেত্রে অ্যান্সারটা হচ্ছে যে র্যাম, সিপিইউ এবং জিপিইউর পজিশন, মানে পজিশন বলতে জিনিসটা আসলে এইভাবে একটু ছবি এঁকে বুঝাইলে মেবি ভালো হয়। ধরো
টেকনিক্যালি জিপিইউ কিন্তু ওয়ান কাইন্ড অফ সিপিইউ। আমরা মানে হ্যাঁ একই জিনিস। অনেক পাওয়ারফুল, ওই যে কুডা কোর যা হ্যাঁ, বলছেন। ও টেকনিক্যালি প্রসেসিং ইউনিটই একটা। কিন্তু তুমি যখন কোনো বেসিক্যালি আমি ধরি যে তুমি রেন্ডারিং এ যাও নাই, তুমি ছবি বা ভিডিও নিয়ে অন্য কাজ কাজ করতেছো। করতেছে। হ্যাঁ, আমার ওগুলো সম্পর্কে খুব ভালো ধারণা নাই, এই কারণে টার্ম গুলা বললাম না, কারণ বললে দেখা যায় স্পেসিফিক জিনিসে চলে যাবে। বাট আমি অ্যাজিউম করতেছি তুমি কোন একটা টাইম লাইনে থেকে তুমি ছবি টবি নাড়াইতেছো, ইম্পোর্ট এক্সপোর্ট মানে ইম্পোর্ট টিম্পোর্ট করতেছো, বা একটু আহ, সামনে টেনে দেখতেছো, এরকম কিছু তুমি করতেছো, মানে ছবিটা নিয়ে করতেছো, বাট রেন্ডারিং না। সো তখন যেটা হয়, আমাদের ওই ছবি বা ভিডিও গুলার মেটা ডাটা গুলা বা একটা ছোট্ট একটা অংশ আমাদের তখন র্যামে থাকে, র্যাম থেকে নিয়ে নিয়ে এসে কাজ করে। কারণ অবভিয়াসলি হার্ড ডিস্কে নিলে বুঝতেই পারতেছো যে হ্যাঁ স্লো হবে জিনিসটা। সো র্যাম থেকে এই সিপিইউর ডিস্টেন্সটা কম থাকে। আমি ডিস্টেন্সের বেলায় কি বলতেছি, র্যাম থেকে ডাটাটা নিয়ে তোমার সিপিইউ তে দেয়া লাগবে, রাইট? কোন একটা প্রসেসিং ইউনিটে, হোক সে সিপিইউ হোক সে জিপিইউ, র্যাম থেকে ডেটাটা নিয়ে তোমার সিপিইউ তে দেয়া লাগবে। এখন এই যে মাঝখানে ডিসটেন্স বলছি, এই ডিসটেন্স দুই ধরনের। একটা হচ্ছে তুমি ওই ফিজিক্যাল ডিসটেন্স, আর একটা হচ্ছে ওই ল্যাটেন্সির উপর বেস করে, যে তোমার র্যাম থেকে সিপিইউ তে যাইতে ডিসটেন্স যদি বেশিও হয়, বাট ধরো রোদ, আমি রোদের কনসেপ্টেই বলি একটু সিম্পল ভাবে, যে রোদ ধরো অনেক কম, সো ডিসটেন্স যদি বেশিও হয়, র্যাম থেকে সিপিইউ তে ডেটা যাইতে তোমার টাইম কম লাগবে। এক, সো ওইভাবে চিন্তা করো যে র্যাম থেকে সিপিইউ ডিসটেন্স কম, মানে র্যাম থেকে একটা ডাটা সিপিইউ তে যেতে টাইম কম লাগে তুলনামূলকভাবে জিপিইউর তুলনায়। সো তখন যেটা হয়, আমার কাছে দুইটা প্রসেসিং ইউনিট আছে, যেখানে তুমি যখন টাইমলাইনে নাড়াচাড়া করতেছো কোনো একটা ছবি নিয়ে, বা কোনো একটা ভিডিওর হয়তো বা সামনে পিছিয়ে তুমি টেনে দেখতেছো, সেই ক্ষেত্রে আসলে খুব হাই লেভেলের তোমার প্যারালাল কম্পিউটিং পাওয়ারের দরকার হয় না। তখন হাইয়েস্ট তোমার 3টা বা 4টা থ্রেড দিয়ে ওই কাজটা সিম্পলি হ্যান্ডেল করা যায়, কারণ তুমি এক্স্যাক্টলি কোনো অপারেশন চালাইতেছো না, তুমি জাস্ট হয়তোবা কোনো কিছু প্রসেস করতেছো, হয়তোবা কোনো একটা ভিডিওর সামনে পিছিয়ে যাইতেছো। এই কাজটা করার জন্য সিপিইউ অ্যাকচুয়ালি জিপিইউর থেকে অনেক ভালো পারফর্ম করে দুইটা কারণে। এক নাম্বার কারণ, ডাটাগুলো তোমার র্যামে আছে, র্যাম থেকে সিপিইউ ডিসটেন্স কম। এক, দ্বিতীয়ত তুমি এখন যে কাজটা করতেছো সেটা তো হেভি ইন্টেন্সিভ কাজ না, সো এই কাজটা সিপিইউ নিজেই হ্যান্ডেল করতে পারে। তখন দুইটা কারণে এই ডাটাটা দুইটা প্রসেসিং ইউনিট তোমার কাছে অ্যাভেলেবল থাকার পরেও সে সিপিইউর কাছে পাঠায় দেয়, জিপিইউর কাছে না। এখন রেন্ডারিং এ তাইলে কেন জিপিইউর কাছে যায়? ডিসটেন্স তো অনেক, তো এত বড় Heavy ডাটা নিয়ে task। সে কাজ করতেছে, কারণ হচ্ছে কাজটা হেভি। তুমি যদি সিপিইউর কাছে পাঠাও, সে ওইটা অত মানে তুমি যদি কোডা করে কথা চিন্তা করো, কতগুলা থাকে, হাজারের উপর থাকে না? সম্ভবত তুমি এনভিডিয়া যদি দেখো, তার মানে সে প্যারালালি 1000টা, মানে এটার পাওয়ার যদি চিন্তা করো তুমি, আহ, মানে একটা থ্রেড দিয়ে তুমি আহ, ধরো n/n একটা ম্যাট্রিক্স গুণ করতে যে পরিমাণ টাইম লাগবে, ওই পরিমাণ টাইমে তুমি 1000টা সিমিলার ম্যাট্রিক্স গুণ করতে পারবা। মানে ম্যাট্রিক্সের কথা কেন বলতেছি, ছবি ভিডিও প্রসেস করা মানেই ম্যাট্রিক্স হ্যাঁ আলটিমেটলি। সো ওই পরিমাণ পাওয়ার সিপিইউ নাই। ওটা সিপিইউ নাই বলতে কি, সিপিইউ ভাবে ডিজাইনই করা না, সত্যি কথা বলতে। সো সিপিইউ ওই ধরনের কাজ টেকনিক্যালি ভালো করতেও পারে না। সো হেভি কাজ তার মানে, এবং তোমার এখানে বড় একটা ল্যাটেন্সিও আছে, ওই যে বাস স্পিড বলা হয় অনেক ক্ষেত্রে, দেখবা। সো র্যামে আছে, হ্যাঁ, ওখানেও সো আছে। রাইট। সো এই জিনিসটাকে যদি তার জিপিইউর কাছে পাঠাইতেও হয়, টাইম কিছুটা বেশি লাগে, কিন্তু স্টিল এটা করবে এই কারণে যে তোমার ওর ওভারঅল পাওয়ারটা অনেক বেশি, ডেটাটা নিয়ে সে খুব দ্রুত আউটপুট দিতে পারে, থ্রুপুট বেশি। এবং এই কারণে তুমি যখন কোনো এসওসি ইউজ করবা, ওই M1 চিপ বা কোনো ইন্টিগ্রেটেড কোনো চিপ ইউজ করবা, যেখানে র্যাম সিপিইউ জিপিইউ কাছাকাছি সব। একসাথে, রাইট, তার সিপিইউ জিপিইউ পারফরমেন্স হিউজ হয়। তখন দেখা যায় যে তুমি এই যে তুমি M1 এর ক্ষেত্রে দেখছো না, যে অনেক সময় দেখাইছে ওরা যে বিভিন্ন, যখন M1 ফার্স্ট আসছে, যে আরে খাইছে এডিটিং সফটওয়্যার গুলো, আমি আগে দেখা যেত জুম করতে গেলে অনেক সময় লাগতো, আস্তে 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 হ্যাঁ জুম হ্যাঁ করতেছে, বাট M1 এ ধুপধাপ হয়ে যেতেছে। কারণ ওর তখন দেখা যায় যে এই প্রসেসিং গুলো জিপিইউ দিয়ে করতে পারে, ওর সিপিইউর কাছে পাঠাইতে হয় না, কারণ দেখতেছে ডিসটেন্স সিমিলার, অলমোস্ট জিরো ল্যাটেন্সি, সো ওর জিপিইউর কাছে পাঠাইতে কোনো প্রবলেম হয় না। সো ওর কাছে সিপিইউ তে পাঠানো যে কথা, জিপিইউ সেম, সামহাও তুমি যদি সিপিইউর পাওয়ার বাড়াই ফেলতে পারো, দুইটাই সিপিইউ জিপিইউর মতো কাজ করবে তখন। তো এসওসি তে অনেক কিছুই সম্ভব, বাট আমাদের এই ভাঙাচোরা সিপি মানে পিসিতে এগুলা একটু ডিফিকাল্ট। মানে তুমি নিজেই খেয়াল করে দেখো, তোমার পিসিতে তোমার জিপিইউর আর প্রসেসরের ফিজিক্যাল ডিস্টেন্সই কতটুকু। মানে এমনিতে মনে হয় যে এক হাত, কিন্তু এটা অনেক ডিস্টেন্স হুম। ফিজিক্যালি চিন্তা করলে। না, এটা এই হচ্ছে আসলে M1 এর সাথে যে তুলনা দিলেন, এখন কিছুটা ভালো মতোই বুঝতে পারছি যে
আবার ওই M1 এ কেন এডিটিং সফটওয়্যার এত ভালো চালায় কিন্তু তারপরেও গেম খেলতে পারে না কেন? সেটাও একটা মানে সেটা বুঝতে পারলাম না। এটা ব্যাপারটা হইতেছে ভিডিওর জন্য ওইটা এনাফ হইলেও কিন্তু ওই গেমগুলোর জন্য তখন আর হয় না। গেমগুলোর জন্য হয় না, কারণ আর আরেকটা ব্যাপার আছে, যে জিপিইউ তোমাকে ওইখানে ইন্টিগ্রেট করে দিতেছে এটা আহ, তোমার হেভি ওয়েট যে জিপিইউ গুলা মানুষ এক্সটার্নালি ইউজ করে ওই লেভেলের পারফর্ম সবসময় করতে পারে না ওই এসওসি জিপিইউ গুলা। কারণ তুমি যদি ধরো আমি কি বলবো, আমি অত গেম ভালো খেলি না, বাট আমি হচ্ছে তোমার ইন্টারনাল আর্কিটেকচার নিয়ে কিছু কথা বলতে পারবো এরকম আর কি। সো টেকনিক্যালি ধরো হিটিং এর একটা ব্যাপার থাকে, তারপরে তোমার হিউজ, আমি যদি কুডা কোরের কথা বলি, অবভিয়াসলি তুমি অ্যাপেলের M1 এ তুমি কুডা কোর প্রবাবলি নাই আমার যতটুকু ধারণা, মানে এই ধরনের কোর ডিফারেন্ট কোর হইতে পারে, মানে কুডা থাকবে না এটা শিওর, ওটা এনভিডিয়ার নিজস্ব। সো তখন দেখা যায় যে এই প্রসেসিং গুলো ডিফারেন্ট ভাবে করা লাগে। গেম খেলতে পারবা না টেকনিক্যালি তা না, গেম পারবা, তার থেকে হেভি কাজ ওইখানে হয়। কিন্তু ওই গেমগুলোকে যেভাবে কোড করা হয়, ধরো তুমি যখন একটা আমি যদি C++ একটা কোড লিখি, আমি থ্রেড গুলাকে যেভাবে আমি ইনিশিয়ালাইজ করব, আমি এক একটা প্রসেসকে যেভাবে ইনিশিয়ালাইজ করব, আমি যদি জানি যে এই গেমটা আমার হয়তো বা কোন এনভিডিয়া, ডিভাইসে বা কিসে রাইট খেলা হবে। রাইট, আমি ওইটার এপিআই গুলা ইউজ করব তখন, যে বেস্ট অপটিমাইজড পারফরমেন্স কিভাবে পাওয়া যায় তার উপর বেস করে আমি কোড করব, রাইট। কিন্তু M1 এর জিপিইউর মানে আর্কিটেকচারটাই আলাদা, সেই এনভিডিয়া বা এএমডির সাথে মিলবে না। সো এটা বলা যায় না যে গেম খেলতে পারবা না, পারবা, কিন্তু ওই M1 স্পেসিফিক গেম হওয়া লাগবে। দেখা যাবে যে হয়তো ডেভেলপাররা M1 স্পেসিফিক গেম যদি বানায়, যদিও এটা কোনোভাবেই লাভজনক না, কারণ খুব কম গেমারই আছে যারা M1 ইউজ করে, হুম, স্বাভাবিক। সব So, প্রোডাক্টিভিটি। এটা মানে সেই জিনিসটা মানে আমার মতে কখনো হওয়া উচিত না, কনসার্ন আলাদা থাকা উচিত। সো এই কারণে তুমি গেম দেখো না, বাট খুবই হাই এন্ড গেম বানানো সম্ভব যদি মানে ডেভেলপাররা চায়, কিন্তু এটা খুব একটা মানে বিজনেস ওরিয়েন্টেড জিনিসপাতি হবে না আর কি, কিনবে না খুব বেশি মানুষ, কাস্টমার কম, এটা হইতেছে মেইন আসলে রিজন। বুঝতে পারছি। আর আজকে খবরে দেখলাম এনভিডিয়া অনেক বছর পরে তাদের এই ড্রাইভার গুলো ওপেন সোর্স করে দিছে। আচ্ছা আচ্ছা, ভালো। কিসে হয়তোবা আগে তো লিনাক্স চালাইতে গেলে খালি এএমডির দিকে তাকানো লাগতো, এখন আমরা এনভিডিয়ার দিকেও তাকাবো। এখন এনভিডিয়ার দিকেও মানুষ তাকাবে। আচ্ছা, ওকে। তো আমরা যেখানে ছিলাম আসলে, যে আলাপ আলোচনা থেকে এখানে আসে থ্রেড টেড হাবিজাবি এগুলো নিয়ে একটু স্টাডি করেন সবাই। প্রোগ্রামিং এ কম্পিটিটিভ প্রোগ্রামিং থেকে বের হওয়ার পরে রিয়েল ওয়ার্ল্ডে যখন আসবেন, যেখানে 99% কোডিং হয়, সেখানে থ্রেড প্রসেস এগুলার মানে কাজ ভরা। তো এখন থেকে কিছুটা এক্সপিরিয়েন্স থাকলে পরে যাত্রাটা একটু সহজ হয়। গিটহাব, থ্রেড রিলেটেড প্রোগ্রামিং, বড় বড় কোড পড়া, এগুলা জানা থাকলে আপনি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে গিয়ে প্রথমে ছেলেপেলে অনেক স্ট্রাগল করেছে, ওই স্ট্রাগলটা আপনি আর করবেন না। আমরাও করছি, গিটহাব দেখলে আমাদের কাছে মনে হতো আয় হায় এটা কি চলতেছে, এটা তো কিচ্ছু বুঝি না। তারপরে থ্রেড তো বুঝিই নাই। থ্রেড যখন বড় ভাইরা, আমি যখন ফার্স্ট জবে ছিলাম, আমি প্রথম 1 বছর থ্রেড নিয়ে আমার কাজও করা হয় নাই, কেউ দেয়ও নাই কাজ কোনো কিছু, খালি শুধু দেখতাম সিনিয়ররা এটা নিয়ে কাজ করতেছে, তখন আমাদের হাতেও আসতো না। তো এটা একটা মিথ মনে হইতো, ভয় আরো বাড়তো যে ওকে এটা মেবি জানি না আমি কি জিনিস। বাট এটা নিয়ে আগে থেকে একটু পড়াশোনা থাকা জরুরি, মজার মজার জিনিসপত্র আছে এখানে, ভালো লাগবে আশা করি। ওকে, আমরা আজকের ক্লাসে যতটুকু দেখলাম, কালকে আমরা কি কি দেখবো সেটা একটু বলি। সিভ শুধু প্রাইম জেনারেট করার জন্যই না, সবাইকে একটু সাজেস্ট করবো আজকের ক্লাসে যে সিভের পার্টটুকু দেখানো হয়েছে ভালো মতো, প্রত্যেকটা পয়েন্ট, কেন আমি এন রুট এন থেকে শুরু করছি, আমি কেন এন লগ অফ এনে আসলাম, আমার কেন স্কোয়ার রুট অফ এন পর্যন্ত বাইরের লুপটা চালাইলে হইতেছে, ভিতরের লুপটা আমি কেন আই স্কোয়ার থেকে শুরু করছি, ফার্স্টে যেটা আই প্লাস আই ছিল, সবগুলা ভালো মতো বুঝে কোড করে আমাদের রানিং কন্টেস্টে অলরেডি এই রিলেটেড প্রবলেম অ্যাড করা আছে, সেটা একসেপ্টেড করে নেক্সট ক্লাসে যেন সবাই আসি। এটার পিছনে কারণ হচ্ছে যে নেক্সট ক্লাসে আমরা যখন সিভ শুরু করবো, আরেকটা সিভ আছে, তো সেগুলো আসলে প্রাইম রিলেটেড না। তো তখন আমরা ধরে নিব যে এর আগে প্রাইম রিলেটেড যা যা ছিল সবকিছু আমরা পারি। তো সেই সিভটা হবে হচ্ছে ডিভিজর জেনারেট করার, ডিভিজরের সাম বের করার, এই রিলেটেড কিছু জেনারেল সিভ, সো সেগুলো আমরা দেখব। এবং তার সাথে মডুলার অ্যারিথমেটিক নিয়ে বিস্তর আলাপ আলোচনা হবে। সাথে আমরা প্রবাবলি অলরেডি রিকারশনে দেখছি বিগ মড, মানে মডুলার এক্সপোনেনসিয়েশন, যেটা এ টু দি পাওয়ার বি মড এম, সেটা কিভাবে বের করা যায়, এই জিনিসপাতিগুলোও দেখব। এরপরের ক্লাসে আমরা
অয়লার টোসেন্ট, এই যে অয়লার লিখছি যেটা, এই পার্ট 4, এই অয়লার নিয়ে হচ্ছে নেক্সট ক্লাসের পরের ক্লাসে আমরা কথাবার্তা বলবো। ওই ক্লাসের শেষ অংশে আমরা দেখাবো যে আমরা যখন মডুলার এক্সপোনেনসিয়েশন করি, a টু দি পাওয়ার b mod m আমরা বের করি, তো ওইটাকে আরো ফাস্ট করা যায় অয়লার এবং ফার্মেট এর থার্ড, মানে হচ্ছে ফার্মেটস লিটল থিওরেম আছে, সো ওই দুইটাকে একসাথে নিয়ে এসে কনসেপ্ট আমি বিগ মডকে বা মডুলার এক্সপোনেনসিয়েশনকে আরেকটু এফিশিয়েন্ট করতে পারি, এবং ওই রিলেটেড একটা প্রবলেম আমরা দেখব। প্রবলেমটার নামও বলে দিই, এক্সপনিয়াল একটা প্রবলেম আছে, n টু দি পাওয়ার n মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n মাইনাস 3 ভাবে একদম উপর, মানে উপরে যেতে থাকবে, যেটা আমরা ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে করতাম, n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 যেটা লিনিয়ারলি যেত, এখন ইন্টু না হয়ে সেটা পাওয়ার হবে, তো ওইটা মড m বের করতে হয়। তো ওরকম একটা প্রবলেম আমরা একদম নাম্বার থিওরি লাস্ট ক্লাসে আমরা সলভ করবো, এন্ড তারপরে সর্টিং অ্যালগো, দেন গ্রিডি, দেন লাস্ট 8 কুইন, দেন কোর্স শেষ। নেক্সট ক্লাস কবে হবে? ভালো কোয়েশ্চেন। আমরা নেক্সট উইকে 3টা ক্লাস করব। এখন বুধ বৃহস্পতি এই 2 দিন তো হবেই, আরেকটা অ্যাডিশনাল দিনে আমরা ক্লাস নিব, প্রবাবলি সেটা সোমবার, মোটামুটি মাঝে থাকে। কারো যদি প্রবলেম হয় জানাবেন। আমার প্ল্যান হচ্ছে যে সোমবার, আচ্ছা 26 তারিখ কি বার পড়ে একটু দেখি, 26 তারিখের ক্লাসটা আমি নিতে পারবো না, কারণ সেদিন আমি হচ্ছে প্লেনে উঠবো, তখন সেদিন তাইওয়ানের জন্য, তো 26 তারিখ আমি চলে যাব, সো 26 তারিখের ক্লাসটা নেওয়া সম্ভব না, ওই সময় আমি ফ্লাইটেই থাকবো রাত্রে। বাট 27 তারিখে শুক্রবার, 27 তো হবে না, সো 25-এর ক্লাসটা নিতে পারবো, 26টা ব্রেক যাবে, 27-এ তো ক্লাস নাই, 28-এ তো শনিবার প্রবাবলি, 29 30, সো আমরা 29 বা 30 তারিখ একটা ক্লাস করবো, 30 তারিখ হচ্ছে সোমবার। তো ক্লাস আমাদের এইভাবে হবে 2 দিন 3 দিন 2 দিন 3 দিন এইভাবে যাবে, মানে এক উইকে হচ্ছে 2টা, এর পরের উইকে 3টা, এভাবে করে করে আমরা ক্লাস নিব। সো নেক্সট ক্লাসটা টেকনিক্যালি তাইলে আমাদের পড়তেছে 16 তারিখ, সোমবার 16 তারিখ, 16-র পরে 18, দেন 19, এভাবে। আর ভাই আমাদের ক্লাসটা যদি মানে 9টা 15 থেকে শুরু করা যায় তাহলে একটু মানে ভালো হয়। হ্যাঁ, কারণ হচ্ছে ভাই, কারণ ওই এশার নামাজটা দেখা যায় 8:30, তো ওই 9টার মধ্যে আচ্ছা আচ্ছা, শুরু করা। ওকে ওকে, ঠিক আছে, আমি এক কাজ করবো না, আমি এটা 9টা 15 বা 9টা 15ই রাখি আপাতত, যদি ওর কেসে মাঝে মধ্যে ঝামেলা হয় 9:30 থেকে শুরু করবো, 9টা 15 থেকে 9:30 এই রেঞ্জের মধ্যে আমরা শুরু করবো তাইলে। ওকে, তাহলে না, নেক্সট ক্লাসটা বাংলাদেশ থেকেই, নেক্সট ক্লাসটা বাংলাদেশ থেকে, তারপরের ক্লাসটা বাংলাদেশ থেকে, তারপরের ক্লাসটা বাংলাদেশ থেকে, তারপরের ক্লাসটাও বাংলাদেশ থেকে, তারপরের ক্লাসটা বিদেশ থেকে। সো আজকে কয় নাম্বার ক্লাস? 14, সো বলি 15, 16, 17, 18, 19 নাম্বার ক্লাস হচ্ছে বিদেশ থেকে হবে, তার আগ পর্যন্ত সবগুলো বাংলাদেশ থেকে। আচ্ছা, আজকে তো 14 গেল, 15, 16, 17, 18, তো 4টা ক্লাস আর বাংলাদেশ থেকে হবে। হ্যাঁ, না একা না, বেসিক্যালি অনেকগুলো ফ্রেন্ড একসাথে যেতেছি, 4-5 জন 6 জন 5 জন। আমাদের ফ্লাইটে আমি আর আমার এক ফ্রেন্ড রাফি ভাই, ট্রিপলির উনি, আমরা 2 জন যেতেছি। আমাদের আগে এই 6 তারিখ 7 তারিখের দিকে একজন গেছে, আমাদের এই এক ইমিডিয়েট সিনিয়র আর কি, আমরা একসাথেই সব। তারপরে 2-3-4 দিন পর, মানে আজকে 12 তারিখ, 15-16 তারিখের দিকে মেবি আরো 2 জন যাবে, তো 26 তারিখে আমরা 2 জন যাব, জুনের ফার্স্ট উইকে মেবি আর একজন যাবে, জুলাই আগস্টের দিকে মেবি আরো 2 জন যাবে, এরকম। হ্যাঁ, সব সেম গুগল তাই মানে। ওকে, ঠিক আছে, আজকের ক্লাসটা শেষ করব, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারি লাস্টে, তারপরে আমরা সেটা অ্যানসার দিয়ে ক্লাস শেষ করব। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।